ওকে, সো থ্যাংক ইউ সবাইকে। ওয়েলকাম টু ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ক্লাস। সো দিস ইজ দ্য লাস্ট টপিক ফর আওয়ার ফাইনাল এক্সাম, এন্ড আমার মনে হয় নেক্সট উইক থেকে যেহেতু ফাইনাল স্টার্ট হচ্ছে, সো আমরা সিলেবাস ওয়াইজ শুধু এই টপিকটুকু যদি শেষ করতে পারি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, উই উইল বি গুড টু গো অ্যান্ড ইন এ গুড শেপ। সো আই ডোন্ট থিঙ্ক খুব একটা প্রবলেম হওয়ার কথা আপনাদের এটা নিয়ে। সো ইনশাল্লাহ আমাদের এই জায়গাটাই জাস্ট আপনাদের আমি মনোযোগটা এক্সপেক্ট করব, সো দ্যাট এখান থেকে যেটা আমি একটু আগে বলছিলাম যে 10 মার্কসের একটা কোয়েশ্চেন আসবে। সো এই কোয়েশ্চেনটা যেন আপনারা ঠিক মতো আনসার করতে পারেন, আমি ঠিক এইভাবে আপনাদেরকে টেকনিক গুলো টিপস গুলো নিয়ে ডিসকাশন করব ইনিশিয়ালি। তারপর আমরা দুইটা কোয়েশ্চেন সলভ করব ক্যাশ ফ্লো স্টেটমেন্টের এই টপিকটা থেকে, এন্ড হোপফুলি এই দুইটা কোয়েশ্চেন থেকে আপনারা একটা কোয়েশ্চেন মোটামুটি আনসার করতে পারবেন এক্সামে। সো আই ডোন্ট থিঙ্ক খুব বেশি প্রবলেম হওয়ার কথা আপনাদের। ওকে, সো ইয়া, আমরা একটু অ্যাড করব, যেটা আমার আসলে ইউজুয়ালি আগেও আপনাদের রিকোয়েস্ট করা ছিল যে একসাথে জয়েন করলে আমাদের ক্লাসটা আসলে একই ফ্লোতে আগানোটা ইজি। ওকে, সো আমরা একটু জাস্ট শুরু করছি এবং আপনাদের একটু কোঅপারেশন লাগবে এই জায়গাটাতে। আপনারা একটু আমাকে একটু রেসপন্স করবেন ইনিশিয়ালি। যখন আমরা মেইন টপিকে চলে যাব তখন আমি হয়তো বা টেক ওভার করে নিব, টেক ওভার করে আপনাদের সাথে হয়তো বা ডিসকাশনটা আমি করব, বাট ইনিশিয়ালি আমি কিছু কোশ্চেন দিয়ে শুরু করব, যে বেসিক কোশ্চেন গুলোর আনসার আমি এক্সপেক্ট করব আপনারা একটু আমাকে বলেন অর বলবেন অ্যাকচুয়ালি। সো আমি যদি ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা দিয়ে শুরু করি, যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, একটা কোম্পানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কেন করে, হোয়াট ইজ দ্য পারপাস অফ প্রিপেয়ারিং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাজ পার IS 7? মানে আপনারা যতটুকু আপনাদের ধারণা মনে হয় এটুকুই আমাকে বলেন, যে একটা কোম্পানি তার বিজনেসের জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কেন প্রিপেয়ার করে, মানে হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ টু প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর কোম্পানি? Anyone? Floor is open. কেউ কিছু আমাকে বলতে চান না আপনারা, দ্যাটস নট এ গুড সাইন ফর ইউ গাইস। আপনারা আমাকে কেন জানি পছন্দ করেন না। সো আমি একটু তাহলে আপনাদের সাথে এটা একটু অ্যাড করতে চাচ্ছিলাম, বাট আমি স্টার্ট করে বলছি যে এটা কিভাবে আমরা আসলে ব্যাকগ্রাউন্ডটা আসলো এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কেন প্রিপেয়ার করে একটা কোম্পানি, একটা বিজনেস কেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হয়। সো টু গিভ দ্য ব্যাকগ্রাউন্ড, আমরা যদি একটু ব্যাক করি আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি একটু মনে করে দেখি, আমরা একটা কোম্পানি টোটাল কয়টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে। আমি জাস্ট একটা ওয়ার্ড ফাইল আমাকে একটু অ্যালাউ করবেন, ওপেন করি আমি। একটা কোম্পানি তার ইয়ার এন্ডে নামগুলো আপনারা সবার মনে থাকার কথা আমার মনে হয়। সো ক্যাশ ফ্লো স্টেটমেন্টস IS 7। ওকে, সো দ্য মেইন 5 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ এ কোম্পানি আর কি কি ছিল? নাম্বার 1, statement of financial position. Number 2, statement of profit or loss. Number 3, statement of changes in equity. Number 4, cash flow statement. এই যে আমরা যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট or statement of cash flow or cash flow statement, আপনি যেটাই বলেন, ultimately correct. And finally disclosure and notes. So এই ছিল আমার টোটাল ফাইভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা কোম্পানি অ্যানুয়ালি তার কোম্পানির ওভারঅল পারফরমেন্স এবং পজিশন প্রেজেন্ট করার জন্য এই স্টেটমেন্ট গুলো প্রিপেয়ার করে এবং প্রেজেন্ট করে ফর দেয়ার ইন্টেন্ডেড ইউজার, যেটা আমরা একদম ফার্স্ট ক্লাসে কভার করেছি। অ্যান্ড ইফ আই এম নট রং, আমরা মোটামুটি ভাবে ফার্স্ট ক্লাস থেকে একটা কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার ক্ষেত্রে কি কি ট্রানজেকশন, মানে ধরেন বেসিক ট্রানজেকশন গুলা, যেমন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, তারপর আমার ব্যাংক রিকনসিলিয়েশন, তারপর লাইবিলিটি রিলেটেড, রিসিভেবল রিলেটেড,
তারপর রিসেন্টলি আমরা দেখলাম কারেন্ট লাইবিলিটির যেই ট্রানজেকশন গুলো, এই সবগুলো ট্রানজেকশন কিভাবে আমরা রেকর্ড করি, লেজারে পোস্ট করি, এবং সেটার উপর বেস করে আমরা ট্রায়াল ব্যালেন্স এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে প্রিপেয়ার করতে হয়, এটা একটা সাইকেল আমরা হয়তো বা ওভার থ্রু করেছি, ওভার দ্য টাইম আমরা গো থ্রু করেছি। সো এখন আমরা যে জিনিসটা দেখবো যে একটা কোম্পানি তার বিজনেসের জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কিভাবে প্রিপেয়ার করে, তার আগে আমি যে কোশ্চেনটা করেছিলাম যে হোয়াট ইজ দ্য পারপাস অফ প্রিপেয়ারিং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, রাইট? একটা কোম্পানি তার বিজনেসের জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কেন প্রিপেয়ার করে, মানে হোয়াট ইজ দ্য মেইন পারপাস বিহাইন্ড ইট। সো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করার মেইন পারপাস হচ্ছে, আপনারা হয়তো বা অনেকেই এই কথাটা আমাকে খুব সিম্পলি বলতে চান আর বলতে পারতেন, যে একটা কোম্পানির ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পজিশনটা জানার জন্য। সো অনেকেই হয়তো বা এই কথাটা আমাকে বলতেন, অনেকেই বলে আর কি এই কথাটা, যে একটা কোম্পানির টোটাল ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এটার পজিশনটা কি, মানে টোটাল ক্যাশ ইনফ্লো কত, টোটাল ক্যাশ আউটফ্লো কত, এন্ড এন্ড অফ দা ইয়ার তার বিজনেসের অ্যাকাউন্টে আর তার হ্যান্ডে কত টাকা ক্লোজিং ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে, সেটা বের করাটাই হচ্ছে মেন অবজেক্টিভ। যেমন অনেকেই এই কথাটা এভাবে বলতে পারতেন যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মেন অবজেক্টিভ হচ্ছে যে আমার ওপেনিং ক্যাশ কত, এটার সাথে অ্যাড ক্যাশ ইনফ্লো কত ওভার দ্য ইয়ার, লেস ক্যাশ আউটফ্লো কত, অ্যান্ড ফাইনালি ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এই কথাটা অনেকেই আমরা বলি যে আমার বিজনেসের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমি এই কারণেই করি, এন্ড দ্য আনসার ইজ পার্শিয়ালি কারেক্ট, পার্শিয়ালি ট্রু। এটা যে একদম ভুল আনসার অর একদম যে ইনকারেক্ট আনসার সেটা না। আসলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করার একটা প্রাইমারি অবজেক্টিভ আসলে এইটাই, যে একটা বিজনেসের তো ব্লাড আমরা বলি ক্যাশ, একটা বিজনেস অ্যাকচুয়ালি অপারেট হয়, রানিং হয় হচ্ছে তার ক্যাশ দিয়ে। তার বিজনেসে যাই হোক না কেন, তার অল কাইন্ড অফ রেভিনিউ দ্যাট উইল বি রিসিভ থ্রু ক্যাশ। ক্যাশ বলতে আমরা এখানে শুধু ক্যাশ ইন হ্যান্ড বলছি না, ক্যাশ বলতে আমরা ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, অ্যান্ড এনি আদার কোনো ইনস্ট্রুমেন্ট যেটা অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট টু ক্যাশ, সেটার কথা আমরা বলছি। সো ক্যাশ বলতে আমরা সবসময় হার্ড ক্যাশটাই বলছি, ব্যাপারটা তা না। সো ইট অল ইনক্লুডেড ক্যাশ এট হ্যান্ড অ্যান্ড ক্যাশ এট ব্যাংক। সো এটা একটু মাথায় রাখা। সো একটা বিজনেস তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কেন করে, ইউজুয়ালি আপনাদের বেসিক আইডিয়া থেকে যদি আপনারা বলতেন যে একটা বিজনেস তার ওভার দ্য ইয়ার যতটুকু ক্যাশ বছরের শুরুতে ছিল, ওপেনিং ক্যাশ ব্যালেন্স, যেটা আমরা জানি যে এটা কোশ্চেনে লাস্ট ইয়ারের যে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স, এটাই আমার এই বছরের জন্য ওপেনিং ব্যালেন্স। দ্যাটস দ্য ভেরি কমন একটা টেকনিক এটা বোঝার জন্য। এখান থেকে আমরা কি করি, অল ক্যাশ ইনফ্লো যেটা হয়, মানে যত ধরনের ক্যাশ রিসিভ আছে সেটা আমরা অ্যাড করি, এবং যত ধরনের ক্যাশ পেমেন্ট আছে আউটফ্লো যেটা আমরা মাইনাস করি। সো এইটা প্লাস মাইনাস করার পর ফাইনালি আমার যে ব্যালেন্সটা থাকে, সেই ব্যালেন্সটাকে আমরা বলি ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স। এই অ্যামাউন্টটা বের করাটাই আসলে আমার ওয়ান অফ দ্য মেন অবজেক্টিভ অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। অ্যান্ড যেটা আমরা বলছিলাম যে দ্য আনসার ইজ পার্শিয়ালি কারেক্ট, এটা আমরা বলতে পারি যে ঠিক আছে। বাট যখনই আমরা এই কোশ্চেনের আনসারটাই যখন আমরা একটু স্ট্যান্ডার্ড অনুযায়ী, মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী অ্যাজ পার আইএস 7, সো এইটা আমরা যখন রিলেট করব, আমরা যখন এটা কানেক্ট করব, সো যখনই আমরা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7 এই অনুযায়ী আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা প্রিপেয়ার করব, তখন আমার এই আনসারটা একটু আপডেট করতে হবে। এন্ড এই জিনিসটা আপনাদেরকে একটু মাথায় রাখার জন্য আমি রিকোয়েস্ট করছি যে আমরা তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করছি কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী, আমরা আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করছি আইএস 7, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7। এই এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা প্রিপেয়ার হচ্ছে। সো এটা অনেক অনেক সময় দেখা যায় ইন্টারভিউ আর বিভিন্ন কুইজে, আর অনেক সময় দেখা যায় আপনাদের আহ, যদি ভাইবা থাকে সেখানে এই টাইপের কোশ্চেন গুলো আসে, থাকতে পারে। সো ইটস এ ভেরি সিম্পল একটা জিনিস, বাট মাথায় রাখাটা বেটার। ওকে, সো তাহলে আমরা এখন আমাদের এই কোশ্চেনটাই আরেকটু আপডেট করে যদি বলি যে আমাদের
পারপাস কি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করার, কেননা এটা আমাকে প্রিপেয়ার করতে হবে অ্যাজ পার্ট অফ আওয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। যে আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো প্রিপেয়ার করব, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একটা এলিমেন্ট, যে স্টেটমেন্টটা আমাকে অ্যালং উইথ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, তার সাথে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোটাও প্রিপেয়ার করতে হবে। সো যখন আমাকে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোটা প্রিপেয়ার করতে হবে, তখন অবশ্যই আমাকে IAS 7 অনুযায়ী স্টেটমেন্টটা প্রিপেয়ার করতে হবে। অ্যান্ড এখানে যখন আমার স্টেটমেন্টটা, ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা IAS 7 অনুযায়ী প্রিপেয়ার করতে হবে, তখন আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করার মেইন অবজেক্টিভ হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড অর টু অবটেন দ্য ক্যাশ ইকুইভ্যালেন্ট, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, দ্যাট মিনস ক্যাশ অ্যান্ড ক্যাশ এট ব্যাংক। এইটা আমার তিনটা মেইন অ্যাক্টিভিটিস। তো এইখানে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করব, এই তিনটা মেইন অ্যাক্টিভিটিস থেকে আমার ক্যাশ টোটাল ইনফ্লো কত অ্যান্ড ক্যাশ আউটফ্লো কত, এইটা পজিশন জানাটাই হচ্ছে আমার মেন অবজেক্টিভ অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সো অ্যাগেন আমার বাকি সবকিছু সেম থাকবে, বাট যখন আমি বলবো যে ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো, এই ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লোটা আমরা তিনটা মেন অ্যাক্টিভিটিস থেকে জানবো। তার মানে আমাকে যেটা এখন করতে হবে, এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাকে তিনটা সেগমেন্টে ভাগ করে ফেলতে হবে। নাম্বার ওয়ান অ্যাক্টিভিটিস হচ্ছে আমার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং activities. Number two, cash flow from investing activities. Number three, cash flow from financing activities. এটাই হচ্ছে আমার অ্যাজ পার আইএস এর যে আনসারটা আমি বলছিলাম, সেটা যে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাজ পার IAS 7 প্রিপেয়ার করার মেইন অবজেক্টিভ হচ্ছে আমার বিজনেসের ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের পজিশনটা জানা, as per IAS 7, cash and cash equivalent position জানা, that means cash inflow, cash outflow positionটা জানা from three main activities of a business। তার মানে একটা বিজনেসের তিনটা কোর অ্যাক্টিভিটিস থাকে, সেই অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো কত, অ্যান্ড ফাইনালি টোটাল কত টাকা ক্যাশ আমার অ্যাভেলেবেল আছে, সেটা জানাটাই হচ্ছে আমার মেইন পারপাস অফ প্রিপেয়ারিং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সো ঠিক আগের আনসারটাই আমার থাকছে, জাস্ট আমার এখানে যে IAS 7 অনুযায়ী যে ফরম্যাটটা আমরা ফলো করব, সেই অনুযায়ী আমাকে এখন তিনটা অ্যাক্টিভিটিস এটা ক্যাটাগরি করে নিয়ে তারপর আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা প্রিপেয়ার করতে হচ্ছে, এবং সেই অনুযায়ী আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা এখন আমরা দেখবো। সো এখানে যদি আমি এখন আপনাদেরকে এই তিনটা অ্যাক্টিভিটিস এর জাস্ট আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা আমি জিজ্ঞেস করি, জাস্ট জাস্ট হেল্প মি আউট, যে অপারেটিং অ্যাক্টিভিটিস বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ দ্য মিনিং অফ অপারেটিং অ্যাক্টিভিটিস অ্যান্ড ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং? আমরা তিনটাতেই আসবো, বাট ফার্স্ট আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস নিয়ে আপনাদের কাছ থেকে একটু কথাটা শুনি যে হোয়াট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস? এনিওয়ান? স্যার স্যার বিজনেস পরিচালনা থেকে যেই খরচটা হয় আর কি। দ্যাট মিনস একটা বিজনেস অপারেট করার জন্য, মানে রান করার জন্য ডে টু ডে যেই ক্যাশ। সো এখানে আমরা আমরা খরচ নিয়ে চিন্তা করছি না, আমরা এখানে চিন্তা করছি ক্যাশ নিয়ে। হ্যাঁ, সো হিয়ার ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট অনলি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ক্যাশ ইনফ্লো অর ক্যাশ আউটফ্লো। সো এখানে আরেকটা ছোট্ট পয়েন্ট আমি একটু বলে দিই, সেটা হচ্ছে আপনি যখনই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করার সময় you don't need to consider anything based on accrual basis। মানে accrual মানে কি, যে যেটার ক্যাশের কোনো কনসেপ্ট নাই, ক্যাশের কোনো কনসার্ন নাই, ক্যাশের কোনো রিলেশন নাই, ইউ উইল হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট অনলি দ্য ক্যাশ পার্সপেক্টিভ। মানে আপনি ওই ট্রানজেকশনটাই এখানে কনসিডার করবেন যেটার জন্য ইদার ক্যাশ ইনফ্লো হয়েছে অর ক্যাশ আউটফ্লো হয়েছে। মানে নন ক্যাশ কোনো আইটেম যদি এখানে আপনার থাকে, সেটা আপনাকে এক্সক্লুড করতে হবে, মানে সেটা আপনাকে এলিমিনেট করতে হবে, সেটাকে আপনি কনসিডার করতে পারবেন না। সো এখানে আমরা যখন বললাম যে ডে টু ডে বিজনেস অপারেট করার জন্য যে কস্টটা, কস্ট না বলে আমরা বলতে পারি যে আমার একটা বিজনেসের ডে টু ডে অপারেশনে কি কি লাগে। ডে টু ডে অপারেশনে আমার ইনভেন্টরি পারচেস করতে হয়, ডে টু ডে অপারেশনে আমার রিসিভেবল থেকে আমার টাকা কালেক্ট করতে হয়, আমার পেয়েবলকে আমার টাকা দিতে হয়,
এই যে আমার ওভারঅল ডে টু ডে ওয়ার্কিং ক্যাপিটাল মানে আমার অপারেশনস রান করার জন্য যেই ক্যাশটা আমরা আমাদের বিজনেসে ইনফ্লো অথবা আউটফ্লো হয় সেটাকেই আমরা বলছি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ভেরি গুড, ভেরি ওয়েল ডান। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ নেট ক্যাশ অর ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস? মানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মানে কি? না, আমরা জাস্ট অ্যাক্টিভিটিস গুলো একটু আইডিয়া করি, তাহলে যেটা হবে আমরা যখন আমাদের কোয়েশ্চেনটা শুরু করব দেন উই ক্যান আন্ডারস্ট্যান্ড অর উই ক্যান আইডেন্টিফাই যে কোন অ্যাক্টিভিটির মধ্যে আমার আইটেমটা আসবে, মানে কোন আইটেমটা মানে কোন ক্যাশ ফ্লোটা আমার অপারেটিং অ্যাক্টিভিটিসে আসবে, কোন ক্যাশ ফ্লোটা আমার ইনভেস্টিং এ আসবে, কোন ক্যাশ ফ্লোটা আমার ফাইন্যান্সিং এ আসবে। যদিও এখানে ফরম্যাটটা খুব সুন্দর করে দেওয়া আছে, বাট একটা ওভারঅল জেনারেল একটা কমন সেন্স আমাদের থাকাটা বেটার, সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে এইটা আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে আনবো। দ্যাট শুড বি কাম ফ্রম দ্যাট শুড কাম আন্ডার ইনভেস্টিং অর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। সো ওইটা বোঝার জন্য আমরা অ্যাক্টিভিটিস গুলো একটু ক্লিয়ার হয়ে নিচ্ছি, তারপর হয়তো বা আমরা আমাদের ফরম্যাটে চলে যাব, মানে আমাদের যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করার যেই টেমপ্লেটটা সেখানে চলে যাব। সো নেক্সট কোয়েশ্চেন যেটা ছিল যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনভেস্টিং অ্যাক্টিভিটিস? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বলতে আমরা কি বুঝি? কেউ বলবেন একটু কাইন্ডলি? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। লং টার্ম কোনো অ্যাসেটের উপরে ইনভেস্ট করার লং ক্ষেত্রে। টার্ম কোনো অ্যাসেটের উপরে ইনভেস্ট করা, ইয়া দ্যাটস পার্শিয়ালি রাইট। বাট আপনি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করেন, মানে দ্যাটস রাইট, নট পার্শিয়ালি রাইট, দ্যাটস রাইট। বাট এটাকে আপনি একটু যদি এভাবে চিন্তা করেন যে ইনভেস্টিং মানে কি, দ্যাট মিনস ইউ আর ডুইং ইনভেস্টমেন্ট অন সাম আইটেমস। তো এই ইনভেস্টমেন্টটা আপনাকে এখন চিন্তা করতে হবে যে ইনভেস্টমেন্টটা কিভাবে হয়, মানে ইনভেস্টমেন্টটা কি। সো অলওয়েজ রিমেম্বার, আমরা যখনই কোনো ইনভেস্টমেন্ট করব, সেটা হোক আমার যেটা আপনি বললেন যে লং টার্ম অ্যাসেটের উপর কোনো ইনভেস্টমেন্ট সেটা, অর এনি আদার এক্সটার্নাল যদি কোনো সেক্টরে আমি ইনভেস্টমেন্ট করি, তাহলে ইনভেস্টমেন্টটাকে আমরা দুই ক্যাটাগরিতে চিন্তা করতে পারি। একটা হচ্ছে আমার ইন্টারনাল বিজনেসে যদি আমি কোনো লং টার্মের জন্য ইনভেস্ট করি সেইটা, আরেকটা হচ্ছে যদি আমি আমার ইন্টারনাল না, আমি আমার বিজনেসের বাইরে যদি অন্য কোথাও ইনভেস্ট করি। যেমন আমি যদি বিজনেসের বাইরে কোথাও ইনভেস্ট করি, ওইটা আমার জন্য ইজি টু ডিটারমাইন, ওইটা মনে রাখাটা আরো সিম্পল, ইন্টারনালটাও সিম্পল। বাট আপনাকে যদি আমি বলি সে আমি কোনো কোম্পানির শেয়ার পারচেস করছি, মানে আমি কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করছি। সো আমি যদি কোনো কোম্পানির শেয়ার পারচেস করি, আমি যদি কোনো কোম্পানিতে শেয়ারে ইনভেস্ট করি, এটা আমার জন্য কি হবে? ইনভেস্টমেন্ট না? জি স্যার। তাহলে স্যার, বন্ড বন্ড যে কিনে ওটাও কি তাইলে রাইট, ইনভেস্টমেন্টই হবে? রাইট। তার মানে আমি যদি অন্য যে কোনো কোম্পানির, আমি অন্য কোম্পানিতে যদি শেয়ার কিনি, বন্ড কিনি, ডিবেঞ্চার কিনি, আমি যদি কোনো সঞ্চয়পত্র কিনি, আমি যদি এনি ইনভেস্টমেন্ট করি, যেই ইনভেস্টমেন্টটা আমাকে ইন ফিউচারে ওভার দ্য টাইম রিটার্ন দিবে, তাহলে সেটা অবশ্যই আমার জন্য ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়বে। অলওয়েজ রিমেম্বার দিস থিং। আমি যখনই কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করব, আমি যখনই কোনো কোম্পানির লোন নোটে ইনভেস্ট করব, বন্ডে ইনভেস্ট করব, এগুলা সবই হচ্ছে আমার জন্য ইনভেস্টমেন্ট, রাইট? এগুলো আমার সবই আমার জন্য ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখানে একটা সূক্ষ্ম কানেকশন আছে বিটুইন ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং এর মধ্যে, আমি একটু পরে যাবো ওই জায়গাটাতে। বাট ইনভেস্টমেন্ট বলতে আমরা যেটা বুঝি, আমি যখনই কোনো রিটার্নের আশায় আমার বিজনেসের ফান্ড মানে ক্যাশ অন্য কোথাও লং টার্মের জন্য ইনভেস্ট করব, দ্যাট ইজ আওয়ার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। খুবই সিম্পল কথা, দ্যাট ইজ মাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, রাইট? একইভাবে যদি আমি আমার ইন্টারনাল ইনভেস্টমেন্টের কথাটা চিন্তা করি, আমার বিজনেসের অপারেশনের জন্য, আমার বিজনেসটাকে সাস্টেন করার জন্য আমার কি করতে হয়? হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করতে হয় আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচারে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি? আমার অনেক প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কিনতে হয়, এগুলো আমার রিফারবিশ করতে হয়। তো এই যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, মানে আমার যত ধরনের অ্যাসেট আছে, নন কারেন্ট অ্যাসেট এক কথায় যদি বলি, নন কারেন্ট অ্যাসেট পারচেস করার জন্য আমি যে টাকাটা ইনভেস্ট করি, এটা কি আমার জন্য এক্সপেন্স না অ্যাসেট মানে ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্ট স্যার। It is one sort of investment, right? Because we are investing money
for better return over the long term period of my business. So সেই ক্ষেত্রে এটাও আমার জন্য একটা ইনভেস্টমেন্ট। তার মানে আমি যখনই কোনো কোম্পানিতে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট পারচেস করব or property plant and equipment সেল করব, দ্যাটস পার্ট অফ মাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তার মানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এ দুই ধরনের আইটেমই আসতে পারে। একটা হচ্ছে আমার ইন্টারনাল, যদি কোনো লং টার্ম অ্যাসেটে আমি ইনভেস্ট করি, যেটা ফার্স্টেই বলছিলাম জুনিয়র, যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট পারচেস করা অর প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডিসপোজ করে দেওয়া, সেল করে দেওয়া, দ্যাটস পার্ট অফ আওয়ার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। বাট যদি আমি অন্য কোথাও ইনভেস্ট করি, দ্যাট ইজ অলসো পার্ট অফ মাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। সো অলওয়েজ রিমেম্বার, আমাকে এই বেসিক কনসেপ্টটা মাথায় রাখতে হবে। অফকোর্স আমরা লিস্ট গুলোতে যাবো, বাট আমরা এই জিনিসটা একটু মাথায় রাখি যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কি আইটেমের ক্যাশ ফ্লো গুলো আসবে। অ্যান্ড ফাইনালি আমরা দুইটা অ্যাক্টিভিটিস, কোর অ্যাক্টিভিটিস দেখলাম। একটা হচ্ছে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস, মানে হচ্ছে আমার বিজনেসের ডে টু ডে অপারেশন রান করার জন্য যে ক্যাশটা দরকার, যে ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো আমি কনসিডার করে দেন নেট ক্যাশ ফ্লোটা বের করব। একইভাবে আমার বিজনেসের ইনভেস্টমেন্ট পারপাসে যে ক্যাশ ফ্লো গুলো আমার ইনফ্লো হবে অথবা আউটফ্লো হবে, সেগুলাকে কনসিডার করে আমি নেট ক্যাশ ফ্লো গুলো পেলাম। বাট এই যে আমি অপারেটিং অ্যাক্টিভিটিসে আমার ক্যাশ দরকার, আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর জন্য ক্যাশ দরকার, এই ক্যাশটা আমি অ্যারেঞ্জ করব কিভাবে? আমি এই ক্যাশটা অ্যারেঞ্জ করব থ্রু মাই ফাইন্যান্সিং, মানে আমি এটাকে এখন ফাইন্যান্স করব। সো ফাইন্যান্স করার দুইটাই সোর্স আমরা সবাই জানি, যে একটা কোম্পানি ফাইন্যান্স করা মানে কি, মানে ওই টাকাটা কালেক্ট করা, ওই টাকাটা অ্যাকচুয়ালি অবটেন করা। সো ফাইন্যান্স করার জন্য একটা কোম্পানির হাতে দুইটা অপশনই থাকে। হয় কোম্পানি শেয়ার ইস্যু করবে, মানে তার কোম্পানির শেয়ার সে ইস্যু করবে, মানে এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে সে লোন নোট ইস্যু করবে, যেটাকে আমরা বলি ডেপ্ট। তার মানে একটা কোম্পানির জন্য ফাইন্যান্সিং এর ক্ষেত্রে দুইটাই অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটিস থাকে, মানে দুইটাই আমার অপশন থাকে। একটা ইদার ইকুইটি অর ডেপ্ট, মানে আমি হয় শেয়ার ইস্যু করতে পারি অর আমি লোন নোট ইস্যু করতে পারি, বন্ড ইস্যু করতে পারি। এখন এই জায়গাটা একটা জিনিস খেয়াল রাখেন, যখন কোম্পানি তার নিজের শেয়ার ইস্যু করতেছে টু অবটেইন ফাইন্যান্স, টু রেইজ ফাইন্যান্স, এইটা তার জন্য ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তার মানে এইটা আপনি খেয়াল করবেন, দ্যাট ইজ কামিং ফ্রম দ্য ইকুইটি পার্ট, মানে আমার বিজনেসের যে ইকুইটিটা, এটাই কিন্তু আমার জন্য ফাইন্যান্সিং এর একটা কম্পোনেন্ট। তার মানে আমার ইকুইটির মধ্যে যে টাকাটা আমি ইস্যু করছি শেয়ারটা, দ্যাটস মাই শেয়ার ক্যাপিটাল, দ্যাটস মাই শেয়ার প্রিমিয়াম, দ্যাটস দ্য ইকুইটি পার্ট, দ্যাটস দ্য ফাইন্যান্সিং পার্ট। তার মানে আমি যখন কোম্পানির জন্য শেয়ার ইস্যু করছি, দ্যাটস দ্য পার্ট অফ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমি যখন আমার কোম্পানির জন্য লোন নোট ইস্যু করছি, যেটা আমার লং টার্ম লায়াবিলিটির মধ্যে থাকবে, আমার ডেপ্টের মধ্যে থাকবে, দ্যাটস মাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, রাইট? বাট আমি যখন অন্য আরেকটা কোম্পানির শেয়ার পারচেস করব, সেটা কিন্তু আমার জন্য আবার ফাইন্যান্সিং না, সেটা আমার জন্য ইনভেস্টিং অ্যাক্টিভিটি, যেটা আমার নন কারেন্ট অ্যাসেটের মধ্যে থাকবে, যেটা আমার নন কারেন্ট অ্যাসেটের একটা পার্ট। তাহলে এই জায়গাটা একটু সূক্ষ্ম ডিফারেন্স আছে, যেটা আমি বলছিলাম যে ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং এর মধ্যে। সো এটাকে যদি আমি সিম্পল ভাবে মনে করার জন্য বলি, যে যখনই আমি আমার কোম্পানির শেয়ার ইস্যু করব, সেটা আমার জন্য ফাইন্যান্সিং। বাট অন দ্য আদার হ্যান্ড, যদি আমি অন্য কোম্পানির শেয়ারে ইনভেস্ট করি, সেটা আমার জন্য ইনভেস্টিং অ্যাক্টিভিটি। সো এটা একটু খেয়াল করা, যে আমি যখন আমার কোম্পানির শেয়ার ইস্যু করব, তখন আমি টাকাটা পাবো, মানে তখন আমি টাকাটা রিসিভ করবো, দ্যাটস মাই ক্যাশ ইনফ্লো ইন টার্মস অফ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আর আমি যখন অন্য কোম্পানিতে শেয়ারে ইনভেস্ট করব, দ্যাটস মাই ক্যাশ আউটফ্লো ফর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। সো কোনটা কোন অ্যাক্টিভিটিসে যাবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। ও মাই গড, ফ্যান অফ করে দাও। হ্যালো, জি স্যার। জি, সরি, আমার ইলেকট্রিসিটি গন। সো উই আর ইন আ ভেরি গুড শেপ। আমি আই ডোন্ট নো, মানে বাংলাদেশে এরকম হঠাৎ করে কেন হচ্ছে, ইটস এ হিউজ গ্যাপ। সো আই স্টপড মাই, মানে কথা আমি স্টপ করছিলাম এবং রেকর্ডিংটাও পজই ছিল।
সো আই ডোন্ট থিঙ্ক কোনো কিছু আমি মিস করেছি। জাস্ট আমি যে ডিফারেন্সটা বলছিলাম সে কথাটা যদি আমি আবার একটু বলি, যে যখন আমি কোম্পানির জন্য মানে আমার কোম্পানির জন্য শেয়ার ইস্যু করছি, দ্যাটস মাই ক্যাশ ইনফ্লো ফর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আবার আমি যখন আমার কোম্পানির ক্যাশ আমার অন্য কোম্পানির শেয়ারে ইনভেস্ট করছি, দ্যাটস মাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অ্যান্ড দ্যাটস ক্যাশ আউটফ্লো ফর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। একই রকম ভাবে আমি চিন্তা করব আমার শেয়ারের এগেনস্টে যখন আমি ডিভিডেন্ডটা পাবো অথবা দিব। সো এটা অলওয়েজ আপনারা জানেন যে শেয়ার হোল্ডাররা কি পায়, ডিভিডেন্ড পায়, আর লোন নোট হোল্ডাররা বন্ড হোল্ডাররা যেটা পায় সেটাকে আমরা বলি ইন্টারেস্ট। সো এখানেও আপনাকে একই প্রিন্সিপাল মাথায় রাখতে হবে যে আমি ডিভিডেন্ডটা পাবো কখন, যখন আমি কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করব, মানে আমি যখন শেয়ার হোল্ড করি তখন আমি ডিভিডেন্ডটা রিসিভ করব। তো আমি যখন ডিভিডেন্ডটা রিসিভ করব, আমি যখন ডিভিডেন্ডটা পাবো, ডিভিডেন্ড রিসিপ্ট, সেটা আমার জন্য ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। বাট আমাকে যখন ডিভিডেন্ডটা পে করতে হবে, ডিভিডেন্ড নিডস টু বি পেইড, দ্যাট ইজ মাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, বিকজ দ্যাটস পার্ট অফ মাই ইকুইটি পেমেন্ট। আমি যে ইকুইটি রেজ করছিলাম, আমি যে ইকুইটি শেয়ার ইস্যু করছিলাম, সেটার এগেনস্টে আমাকে ডিভিডেন্ডটা এখন পে করতে হবে। সো এটা সুন্দর করে এখানে দেওয়া আছে, কোনো টেনশনের কারণ নেই। আমি জাস্ট আপনাকে কমন প্রিন্সিপাল গুলো একটু বোঝানোর ট্রাই করছি যে এই তিনটা অ্যাক্টিভিটিসটা আপনি কিভাবে মাথায় রাখবেন, ওভারঅল ইন জেনারেল আপনি কিভাবে মাথায় রাখবেন যে অপারেটিং অ্যাক্টিভিটিস আমার কি কি ক্যাশ ফ্লো গুলো আসবে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আমার কি কি ক্যাশ ফ্লো গুলো আসবে, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আমার কি কি ক্যাশ ফ্লো গুলো আসবে। এন্ড সব থেকে মজার ব্যাপার হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করার জন্য আপনাকে জাস্ট সবকিছু ইনফরমেশন দেওয়া থাকবে। মানে আমি জাস্ট আপনাকে যদি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দেখাই, যে কোয়েশ্চেনটা, ও সরি, কি হলো এটা, ওকে। সো আপনি যদি কোয়েশ্চেনটা দেখেন, ফায়ারওয়ার্ক, এটা একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। এখানে আপনি দেখবেন যে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, মানে এই বছরের স্টেটমেন্ট অফ প্রফিট অর লসটা দিয়ে দিবে পুরোপুরি। দেন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এই বছরেরটা এবং গত বছরেরটা দেওয়া থাকবে। হোয়াট ইউ জাস্ট নিড টু ডু, আপনাকে এই বছর এবং লাস্ট ইয়ারের মধ্যে কম্পারিজন করে আপনার জাস্ট যে মিসিং ফিগারটা, মানে ক্যাশ ইনফ্লো ক্যাশ আউটফ্লোটা, সেটা সামটাইমস বের করতে হবে। অ্যান্ড অ্যাডিশনালি হয়তো বা একটা দুইটা নোট থাকবে, যে নোটটা আপনাকে ওই পার্টিকুলার পয়েন্টের সাথে অ্যাডজাস্টমেন্ট হিসেবে কনসিডার করতে হবে। এখানে দুইটা নোট দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাসেট রিলেটেড নোট আর একটা হচ্ছে ট্যাক্স রিলেটেড নোট, মানে ট্যাক্স পেমেন্ট কিভাবে আপনি বের করবেন সেটার একটা বেসিক নোট। সো এখানে অনেক কমপ্লিকেটেড কিছু মনে রাখা অথবা ক্যালকুলেশন করা ব্যাপারটা তা না, একটা সিম্পল টেকনিক আপনাকে পুরো ক্যাশফ্লো স্টেটমেন্ট করতে হেল্প করবে। মানে একটা করতে পারলে আপনি যে কোনো টাইপের ক্যাশফ্লো স্টেটমেন্ট ইউ ক্যান ইজিলি সলভ, আপনি নিজে নিজে। সো সেই ক্ষেত্রে আমরা আমাদের ক্যাশফ্লো স্টেটমেন্টের তিনটা অ্যাক্টিভিটিস নিয়ে এখন কথা বললাম। দেন এই তিনটা অ্যাক্টিভিটিস এর পর পরের যে লাইনটা আসবে, মানে পরের যে আইটেমটা আসবে, সেটা হচ্ছে আমার বছরের শুরুতে ক্যাশ কত ছিল, যেটা আমরা একটু আগেও ফর্মুলাতে দেখছিলাম যে আমার ওপেনিং ক্যাশ ব্যালেন্স। সো ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এট বিগিনিং অফ দ্য পিরিয়ড, এটা আমার কোয়েশ্চেনে দেওয়াই থাকবে। সো আমি যদি আমার ব্যালেন্স শিটে চলে যাই, এই যে আমার ব্যালেন্স শিটের যে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এই যে 10,000 গত বছরের যে ব্যালেন্সটা, এটাই আমার জন্য ওপেনিং ব্যালেন্স। অ্যান্ড সবকিছু অ্যাডজাস্ট করার পর, মানে নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, নেট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস প্লাস 10,000, এই সবগুলো যোগ করার পর প্লাস মাইনাস করে আমি যেই অ্যামাউন্টটা পাবো, দ্যাট হ্যাজ টু বি দ্যাট হ্যাজ টু বি ইকুয়াল টু ব্যাংক ওভারড্রাফট অফ 2,000। মানে আমার যতটুকু ক্যাশ ইনফ্লো ছিল আমার বিজনেসে, তার থেকে আমি ক্যাশ বেশি উইথড্র করে ফেলছি ব্যাংক থেকে, মানে আউটফ্লোটা বেশি হয়েছিল। সো দ্যাটস দ্য ব্যাংক ওভারড্রাফট, এবং এটি হচ্ছে আমার ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের ব্যালেন্স। সো অলওয়েজ একটা রিকনসিলিয়েশন অটোমেটিক্যালি হয়ে যায় যখন আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করব। ঠিক এই এই পার্টটাই আমরা দেখব। এখনই আমরা একটা হয়তো বা ফরম্যাটটা থেকে আমরা প্রিপারেশনে চলে যাব, বাট আমি জাস্ট ওভারঅল এই কোশ্চেন থেকে প্র্যাকটিসটা দেখানোর জন্য যে আপনি যখন এই নেট ক্যাশ ফ্লো যেটা আছে সেটার সাথে যখন 10,000 আপনি অ্যাড করবেন, অ্যাড করার পর অবশ্যই আপনার নেগেটিভ ব্যালেন্স 2,000, মানে ক্লোজিং ব্যালেন্স হিসেবে 2,000 নেগেটিভ আসবে। এটা অবভিয়াস, এবং এটা যদি না আসে তার মানে আপনার কোথাও ভুল হয়েছে ম্যাথটা। বাট এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটা মজার পার্ট হচ্ছে, যেটা আমি বলছিলাম, যে যদি কোনো কারণে আপনার ফাইনালি এই ব্যালেন্সটা নাও মিলে, ইট ডাজেন্ট মিন যে আপনি কোনো মার্কই পাবেন না। আপনি স্পেসিফিক পার্টিকুলার যে কোয়েশ্চেনটুকু আপনি সলভ করছেন, মানে আপনি যে স্পেসিফিক পয়েন্টটা সলভ করছেন,
সে প্রফিট বিফোর ট্যাক্সটা আপনি নিয়ে আসেন, জাস্ট একটা এক্সাম্পল। সে আপনি ডেপ্রিসিয়েশনটা ঠিক মতো করে ইনসার্ট করতে পারছেন, সে আপনি অ্যামোর্টাইজেশনটা ঠিক মতো আনতে পারছেন। এই যে প্রত্যেকটা জিনিস যেভাবে আপনি সুন্দর করে জাস্ট একটা একটা করে ইন্ডিভিজুয়াল পয়েন্ট আপনি যখন নিয়ে আসবেন, ওই ইন্ডিভিজুয়াল পয়েন্ট ঠিক মতো এখানে ইনক্লুড করার জন্য আপনি মার্কটা পাবেন। সো ইটস নট লাইক যে এখানে আপনার পুরো মার্কটাই আসলে একদম কমপ্লিটলি উইল বি ডিপেন্ডস অন যে আপনার ওই 100% হইতে হবে, নো, নট লাইক দ্যাট। জাস্ট আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি প্রত্যেকটা আইটেম ফরম্যাট ধরে ধরে আপনি ইন্ডিভিজুয়াল ম্যাথটার ক্যালকুলেশন ঠিক আছে, মানে ইন্ডিভিজুয়াল ওই পার্টের ক্যালকুলেশনটা ঠিক আছে, দ্যাটস ইট। সো দ্যাটস দ্য ইনিশিয়াল ব্রিফ, যেটা আমরা বলছিলাম যে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কেন করতে হয়, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অ্যাক্টিভিটিস গুলোর ব্যাপারে বেসিক কি কি আইডিয়া আমাকে মাথায় রাখতে হবে, এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করার ফরম্যাটটা আমি কিভাবে শুরু করব। সো এখানে তিনটা পার্ট আমরা একটু আগেই বলছিলাম: ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এন্ড ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। সো নাও লেটস স্টার্ট উইথ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এখানে আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবো যে এটা আমার জন্য কখনোই চেঞ্জ হবে না, যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এটা আমাকে শুরু করতে হবে প্রফিট বিফোর ট্যাক্স এই অ্যামাউন্টটা থেকে। আমার এই অ্যামাউন্টটা আমি কই পাবো? প্রফিট বিফোর ট্যাক্সটা আমি পাবো হচ্ছে আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসের। খেয়াল করে দেখেন, স্টেটমেন্ট অফ প্রফিট অর লসের এই যে অ্যামাউন্টটা প্রফিট বিফোর ট্যাক্স 31,000, তার মানে আমি জাস্ট উপরে 31,000, যেহেতু আমি 1000 কমন নিয়েছি, সো আমি আমার আনসারের ক্ষেত্রেও উপরে 1000 কমন নিয়ে 31,000 হিসেবে আমি যখন অ্যামাউন্টটা নিয়ে আসবো, দ্যাট ইজ ডান ফর প্রফিট বিফোর ট্যাক্স এই অ্যামাউন্ট। এটার জন্য যদি মার্ক থাকে, ইউ উইল বি অ্যাওয়ার্ডেড ফর দ্য পার্টিকুলার মার্ক। এখানে কিন্তু আপনি কোনো ক্যালকুলেশন আলাদা করে করতে হচ্ছে না, মানে ইউ জাস্ট নিড টু ক্যালকুলেট যে প্রফিট বিফোর ট্যাক্স কত। প্রফিট বিফোর ট্যাক্স অলরেডি দেওয়া আছে। হোয়াট ইউ নিড টু ডু, ইউ জাস্ট নিড টু পুট ইন ফ্রম ইউর কোয়েশ্চেন, দ্যাটস ইট। আপনি জাস্ট কোয়েশ্চেন থেকে এখানে নিয়ে আসবেন, এনে আপনি জাস্ট আপনার ফরম্যাট অনুযায়ী প্রফিট বিফোর ট্যাক্সটা আপনি বসাবেন, দেন ইউ উইল বি অ্যাওয়ার্ডেড ফর দ্য মার্ক। সো অলওয়েজ রিমেম্বার দ্য থিং যে অপারেটিং অ্যাক্টিভিটিস, মানে এটা 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 খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে আপনি শুরু করবেন কি, মানে থেকে আপনার শুরুটা হবে, স্টার্টিংটা হবে, বিগিনিংটা হবে কোন আইটেম থেকে। সো অলওয়েজ রিমেম্বার ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম প্রফিট বিফোর ট্যাক্স। সো প্রফিট বিফোর ট্যাক্স এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আমি কোত্থেকে পাবো? আমি অ্যামাউন্টটা পাবো স্টেটমেন্ট অফ প্রফিট অর লস থেকে। আমার প্রফিট অর লসে গেলাম, স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে আমার প্রফিট বিফোর ট্যাক্স কত টাকা দেওয়া আছে? 31,000। সো 31,000 আমি ইজিলি এখানে নিয়ে আসলাম। দ্যাটস ডান ফর প্রফিট বিফোর ট্যাক্স। সো দ্যাটস দ্য স্টার্টিং পয়েন্ট ফর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এখন আমি যদি আপনাকে একটা ছোট কোয়েশ্চেন করি এই জায়গাটাতে, এই যে প্রফিট বিফোর ট্যাক্সটা আমি ক্যালকুলেট করেছি এখানে, মানে ক্যালকুলেট করে দেওয়া আছে, ইজ ইট মাই ক্যাশ অ্যামাউন্ট, মানে ইজ ইট দ্য ক্যাশ অ্যামাউন্ট অর প্রফিট অ্যামাউন্ট? মানে এখানে আমার এই যে 31,000 যে অ্যামাউন্টটা আসছে, এটা কি সব ধরনের ক্যাশ বাদ দেওয়ার পর, মানে আমার উপরে যতগুলা এক্সপেন্স আমি বাদ দিয়েছি, আমার এই যে ইন্টারেস্ট পেয়েবল, অ্যাডমিন এক্সপেন্স, ডিস্ট্রিবিউশন কস্ট, কস্ট অফ সেলস, এগুলা কি সব আমার ক্যাশ এক্সপেন্স, অর এগুলার মধ্যে আমার নন ক্যাশ আইটেমও আছে অর থাকতে পারে? হোয়াট ডু ইউ থিঙ্ক? হ্যালো, আমি প্রফিট বিফোর ট্যাক্স যে ক্যালকুলেশনটা করে দেখালাম, প্রফিট বিফোর ট্যাক্স যে অ্যামাউন্টটা এখানে আসছে, এটা কি পুরো অ্যামাউন্টটাই আমার ক্যাশ অ্যামাউন্ট, অর এখানে অনেক নন ক্যাশ ইনকাম, নন ক্যাশ এক্সপেন্স ইনক্লুডেড এই প্রফিট বিফোর ট্যাক্সের সাথে? স্যার ইনক্লুডেড তো হওয়ার কথা। রাইট, আমি তো আর মানে ইনক্লুডেড হওয়ার কথাই, রাইট, কারণ আমি তো আর আমার প্রফিট অর লস স্টেটমেন্ট ক্যাশ বেসিসে প্রিপেয়ার করি নাই। যেমন অ্যাডমিন এক্সপেন্সে যদি কোনো ডেপ্রিসিয়েশন থাকে, আমার যদি এখানে ইন্টারেস্ট পেয়েবল যেটা আছে, ইন্টারেস্ট পেয়েবল মানে কি, আমি কি ইন্টারেস্ট পে করে দিয়েছি এটা? না, দ্যাটস এ ফাইন্যান্স কস্ট, মানে আমি যে টাকাটা পে করব আমি তো এখনো পে করি নাই। তার মানে এইখানে আমার এই যে প্রফিট বিফোর ট্যাক্স যে অ্যামাউন্টটা আছে, এইটার মধ্যে আমার নন ক্যাশ কম্পোনেন্ট থাকতে পারে, এবং থাকাটাই স্বাভাবিক। তাহলে আমার মেইন কাজটা কি, যেটা আমি বলছিলাম ফার্স্টে, আমার মেইন কাজ হচ্ছে উই নিড টু রিকনসাইল দ্য ক্যাশ ব্যালেন্স। তার মানে এই যে প্রফিট বিফোর ট্যাক্স, এখান থেকে আমাকে ফার্স্টে একটা
ছোট্ট ব্যাক ক্যালকুলেশন করতে হবে। ব্যাক ক্যালকুলেশন কি? আমার যত ধরনের নন ক্যাশ আইটেম আছে এই নন ক্যাশ আইটেম গুলাকে আমার এক্সক্লুড করতে হবে, মানে ক্যান্সেল করতে হবে। সো ক্যান্সেল করার প্রিন্সিপালটা কি, এক্সক্লুড করার প্রিন্সিপালটা কি, রিভার্স করার প্রিন্সিপালটা কি? যেমন আমি যদি একটা সিম্পল ভাবে বলি, আমার প্রফিট বিফোর ট্যাক্স ক্যালকুলেট করার সময় ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা কি ক্যাশ আইটেম আর নন ক্যাশ আইটেম? স্যার নন ক্যাশ আইটেম। অ্যামোর্টাইজেশন, ডেপ্রিসিয়েশন স্যার। ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন এগুলো সবই কি আমার নন ক্যাশ আইটেম না? জি স্যার। ওকে, বাট বাট আমি যখন প্রফিট বিফোর ট্যাক্স ক্যালকুলেট করেছি, ক্যালকুলেট করার সময় যদি আমার এখানে ডেপ্রিসিয়েশন কোশ্চেনে দেওয়া থাকে অর আছে এখানে আমি যেটা দেখছি, সো এই ডেপ্রিসিয়েশনটা আমি কি করেছি, আমার এক্সপেন্স হিসাবে বাদ দিয়েছি না প্রফিট বিফোর ট্যাক্স ক্যালকুলেট করার জন্য? জি স্যার। এই যে আমি বাদ দিলাম, এখন আমি যদি এটাকে রিভার্স করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? রিভার্স করার প্রিন্সিপালটা কি? আমি যেই অ্যামাউন্টটা বাদ দিয়েছি, যে অ্যামাউন্টটা অ্যাড আমি করতে মাইনাস হবে স্যার। করেছি, এখন আমাকে এটা কি করতে হবে? যোগ যোগ। অ্যাড ব্যাক করতে হবে। সো দ্যাটস দ্য ফার্স্ট থিং উই নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য প্রফিট বিফোর ট্যাক্সের সাথে আমার অ্যাডজাস্টমেন্টটা কি হবে। সো এখানে খুব সিম্পল জিনিস, প্রফিট বিফোর ট্যাক্স ইট ইজ মাই অ্যাকাউন্টিং প্রফিট, ইট ইজ নট মাই ক্যাশ অ্যামাউন্ট। তাহলে এখানে আমার অনেক নন ক্যাশ আইটেম আছে, তাহলে অনেক নন ক্যাশ এক্সপেন্সও আছে, অনেক নন ক্যাশ ইনকামও আছে। নন ক্যাশ এক্সপেন্স গুলো আমি যখন প্রফিট ক্যালকুলেট করেছি তখন ক্যালকুলেট করার সময় আমি ওগুলা বাদ দিয়ে আসছি। এখন আমাকে এটা কি করতে হবে? এখন আমাকে এটা অ্যাড ব্যাক করতে হবে। আর যেগুলো আমার নন ক্যাশ ইনকাম ছিল সেগুলাকে আমি অ্যাড করে আসছি আগে, সেগুলো আমি এখন বাদ দিব, লেস করব আমার এখান প্রফিট বিফোর ট্যাক্সের অ্যামাউন্ট থেকে। সো এই কাজটা আমাকে ফার্স্টে করতে হবে। সেকেন্ড, আমি এখানে বের করছি অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ফ্লো। সো অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ফ্লো যদি আমি বের করি, এখানে আমার অনেক ক্যাশ ফ্লো আসতে পারে দ্যাট ইজ নন অপারেটিং অ্যাক্টিভিটিস, মানে যেটা আমার অপারেটিং অ্যাক্টিভিটির সাথে রিলেটেড না। সো যেগুলো আমার অপারেটিং অ্যাক্টিভিটির সাথে রিলেটেড না সেটাও আমাকে এখান থেকে ক্যান্সেল করতে হবে, মানে বাদ দিতে হবে। সো আমি যেটাই হোক আমার এই প্রফিট বিফোর ট্যাক্স থেকে আমি কোন কোন অ্যামাউন্ট গুলো অ্যাড করব, কোন কোন অ্যামাউন্ট গুলো লেস করব, এটার একটা লিস্ট এখানে আপনি দেখেন সুন্দর করে দেওয়া আছে, যে কথাটা আমরা একটু আগে বলছিলাম। যেমন ডেপ্রিসিয়েশনটা আমরা কি করেছিলাম? ডেপ্রিসিয়েশনটা আমরা প্রফিট ক্যালকুলেট করার সময় মাইনাস করেছিলাম, এখন আমি এটা অ্যাড করব। সেম গোজ ফর অ্যাক্রুয়াল এক্সপেন্স, যে এক্সপেন্সটা আমি পে করি নাই সেই অ্যামাউন্টটা আমি বাদ দিয়েছি, এখন আমি এটাকে অ্যাড করব। এক্সপেন্স ফর প্রভিশন, খেয়াল করে দেখেন আমি কি প্রভিশনের যে এক্সপেন্সটা সেটাকে আমি পে করেছি? না, বাট আমি যখন প্রফিট আর লস ক্যালকুলেট করেছি তখন আমি বাদ দিয়েছি, এখন আমি এটাকে অ্যাড করব। তারপর প্রফিট অন সেল অফ অ্যাসেট, মানে আমি যখন আমার কোনো একটা ডিসপোজাল গেইন হয়, এই ডিসপোজাল গেইন অর লস হোয়াট এভার, যদি গেইন হয় সেটা আমরা অ্যাড করেছি, সেটা আমরা এখন মাইনাস করব। যদি ডিসপোজাল লস হয় সেটা আমরা মাইনাস করেছি প্রফিট থেকে, সেটা এখন আমরা অ্যাড করব। এক কথায় আমার এর আগে প্রফিট বিফোর ট্যাক্স ক্যালকুলেট করার সময় আমি আমার যে অ্যামাউন্ট গুলো যেটা আমার নন ক্যাশ অর নন অপারেটিং, যেগুলাকে আমরা এর আগে মাইনাস করে আসছি সেগুলাকে আমরা এখন অ্যাড ব্যাক করব, আর যেগুলাকে আমরা এর আগে প্লাস করে আসছি মানে আমার প্রফিটের সাথে অ্যাড করে আসছি সেটাকে আমরা এখন লেস করব। দ্যাটস দ্য সিম্পল প্রিন্সিপাল। এর মধ্যে আপনাদের এক্সামের জন্য সব থেকে কমন হচ্ছে এই দুইটা জিনিস, দুইটা অথবা তিনটা। এই যে ডেপ্রিসিয়েশনটা আমরা অ্যাড ব্যাক করব, এটা অলওয়েজ মনে রাখতে হবে। তারপর প্রফিট অর লস অন ডিসপোজাল, এটা অলওয়েজ মনে রাখতে হবে, এই দুইটা জিনিস। আরেকটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স, এই যে এই ইন্টারেস্ট এক্সপেন্সটা আমরা অ্যাড করব। এই তিনটা চারটা জিনিস জাস্ট মনে রাখাটা, বাকিগুলো ফরম্যাটের পার্ট, বাট এক্সামের জন্য এই তিনটা জিনিস চারটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা ডেপ্রিসিয়েশন আমরা অ্যাড করব, আমরা প্রফিট অন সেল অফ অ্যাসেট মানে ডিসপোজাল যদি কোনো প্রফিট হয় সেটা আমরা লেস করব, বাট যদি লস হয় সেটা আমরা অ্যাড করব। ইন্টারেস্ট যেটা আমার এক্সপেন্স মানে ইন্টারেস্ট যেটা ফাইন্যান্স কস্ট মানে পেয়েবল, সেটা আমরা এখানে মাইনাস করেছি, যেটা আমরা একটু আগেই দেখছিলাম একটু আগে যে প্রফিট বিফোর ট্যাক্সের ক্ষেত্রে আমরা আগে ইন্টারেস্টটা মাইনাস করেছি, এখন আমরা এটাকে অ্যাড করব।
অ্যান্ড ফাইনালি যত টাকা আমি ইন্টারেস্ট পে করেছি, মানে এই বছরে যত টাকা পেমেন্ট হয়েছে সেটা আমাকে মাইনাস করে দিতে হবে, মানে সেই অ্যামাউন্টটা আমি পরবর্তীতে ক্যালকুলেট করব এবং এটা পরবর্তীতে আমি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর সাথে মাইনাস করে দিব। দ্যাটস ইট। সো এই হচ্ছে আমার ফার্স্ট পার্ট। এই জায়গাটাতে আমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকে একটু আমাকে বলি, বাট এটা আমরা আবার যখন ম্যাথ করব তখন আপনি ইউ ক্যান রিলেট যে কিভাবে আমরা অ্যাড অর লেস করছি। সো আই থিঙ্ক ওইখানেও আপনারা এটা ডিসকাশনটা করতে পারবেন আমার সাথে, কোনো প্রবলেম হওয়ার কথা না। অ্যান্ড ফাইনালি এটা আসবেই, মানে এই পার্টটা থাকবেই, মানে এটা আলটিমেটলি অপারেটিং অ্যাক্টিভিটিস একদম কমন একটা পার্ট, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ফর অপারেটিং অ্যাক্টিভিটিস, যেটা আমরা একটু আগেই বলছিলাম যে আমার ডে টু ডে অপারেশন রান করার জন্য অনেক সময় এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট ফর ওয়ার্কিং ক্যাপিটাল মুভমেন্টও বলি। মানে ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমার বিজনেসের ডে টু ডে অপারেশন রান করার জন্য যে ক্যাপিটালটা দরকার হয়, মানে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটির যেই মুভমেন্টটা, সেটাকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলি। সো এখানে ওয়ার্কিং ক্যাপিটালের মুভমেন্টের মধ্যে আমার তিনটা চারটা জিনিস সবসময় কমন থাকবে: রিসিভেবল, পেয়েবল, ইনভেন্টরি অ্যান্ড প্রভিশন যদি থাকে থাকবে, আদারওয়াইজ এটা খুব একটা কমন না। বাট এই তিনটা জিনিস একদম অলওয়েজ থাকবে। আপনি মানে আপনি দুইটা কোশ্চেনই দেখবেন এই দুইটা কোশ্চেন থাকবেই, রিসিভেবল, ইনভেন্টরি, পেয়েবল। এর মধ্যে রিসিভেবল এবং ইনভেন্টরি হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট, পেয়েবলটা হচ্ছে আমার কারেন্ট লায়াবিলিটি। সো এখানে আপনি একটা প্রিন্সিপাল আপনাকে মাথায় রাখতে হবে যে রিসিভেবল এবং ইনভেন্টরির ক্ষেত্রে, যেমন আমি একটু প্র্যাকটিক্যালি আপনাকে বলি, এখানে আমার হয়তো বা ব্যালেন্স শিট আপনারা দেখলে বুঝতে পারবেন যে ইনভেন্টরি বাড়ছে কিনা। ইনভেন্টরি এবং রিসিভেবল খেয়াল করে দেখেন, ইনভেন্টরি গত বছর কত টাকা ছিল, লাস্ট ইয়ারে ইনভেন্টরি কত ছিল? 30,000। এই বছর এটা কত হয়েছে? 36। 36,000। ইন টার্মস অফ অ্যাসেট, মানে ইন টার্মস অফ অ্যাসেটের পার্সপেক্টিভ থেকে আমার অ্যাসেট বাড়ছে, এটা তো ভালো হওয়ার কথা ছিল, রাইট? ইটস আ গুড সাইন যে আমার কারেন্ট অ্যাসেট বাড়ছে। বাট ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইন টার্মস অফ ক্যাশ পজিশন। ক্যাশ পার্সপেক্টিভে ইজ ইট ইউর পজিটিভ ক্যাশ অর নেগেটিভ ক্যাশ ফ্লো? ইন টার্মস অফ ক্যাশ ফ্লো পজিশন একটু চিন্তা করেন। গত বছর আপনার যেখানে ক্লোজিং ইনভেন্টরি ছিল হচ্ছে $30,000, এই বছর আপনার ক্লোজিং ইনভেন্টরি বেড়ে গেছে 36,000, মানে $6,000 বেশি হয়েছে। তো এই $6,000 যে বেড়ে গেছে, এই $6,000 ইনভেন্টরি আপনাকে পারচেস করতে হয়েছে না? জি স্যার। সো পারচেস করতে হইলে ওই টাকাটা কি আপনার মার্কেটে পড়ে আছে না? মানে ইনডিরেক্টলি কি ওই টাকাটা আউটফ্লো হয়ে আছে না? জি। ওকে, তার মানে অলওয়েজ রিমেম্বার ইন টার্মস অফ কারেন্ট অ্যাসেটের পার্সপেক্টিভে, যখন আমার কারেন্ট অ্যাসেট ইনভেন্টরি অর রিসিভেবল গত বছরের তুলনায় বাড়বে, মানে ইনক্রিজ করবে, দ্যাটস নেগেটিভ ক্যাশ ফ্লো ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ক্যাশ পজিশন। কেননা আমার ক্যাশটা এখানে আটকে আছে, ইনজেক্ট হয়ে আছে, মানে আমার ক্যাশটা এখানে আউটফ্লো হয়ে আছে, যেটা আমার অ্যাকচুয়ালি ইনফ্লো হওয়ার কথা ছিল সেটা ইনফ্লো হয় নাই। তার মানে এখানে অলওয়েজ এই জিনিসটা মনে রাখতে হবে, ইনভেন্টরি অর রিসিভেবল যদি বাড়ে তাহলে এটা আমার মাইনাস হবে, মানে এটা আমার ক্যাশ আউটফ্লো হিসেবে কনসিডার হবে, এটা আমার নেগেটিভ ক্যাশ ফ্লো হবে। অন দ্য আদার হ্যান্ড আপনি রিসিভেবলের কথা যদি চিন্তা করেন, দেখেন একই রকম পজিশন আছে এখানে। গত বছর আমার রিসিভেবল ছিল 35,000, এই বছর রিসিভেবল বেড়ে গেছে 40,000। এখন আপনি বলতেই পারেন আমাকে, স্যার রিসিভেবল তো বাড়ছে তাহলে তো ভালো, তার মানে সেলস তো বেশি হয়েছে, এই কারণে তো রিসিভেবল বাড়ছে। বাট দ্যাটস নট দ্য গুড সাইন ফর ক্যাশ পার্সপেক্টিভ। আগের বছরে আপনার যদি ফাইন্যান্স দরকার হইতো, ইউ ক্যান অবটেইন ফাইন্যান্স অন টপ অফ 35,000, যেটা এই বছর বেড়ে গেছে রিসিভেবল, মানে কি টাকাটা আপনি পান নাই, আপনার কাস্টমারের কাছে রয়ে গেছে। সো ওই টাকাটা যেহেতু আপনি পান নাই, সো দ্যাট ইজ ইউর ইনডিরেক্ট ক্যাশ আউটফ্লো, যেটা আপনার ইউ সাপোজ টু রিসিভ দ্য ক্যাশ। তার মানে কারেন্ট অ্যাসেট পার্সপেক্টিভে ইনভেন্টরি, ট্রেড রিসিভেবল যদি গত বছরের তুলনায় বেড়ে যায় তাহলে এটা আপনার জন্য ক্যাশ আউটফ্লো। আর যদি কমে যাইতো, যেমন রিসিভেবল যদি গত বছর হয়তো 40,000, এবছর যদি হয়তো 30,000, তার মানে কি আপনার গত বছরে যে টাকাটা আপনি পাইতেন সেটা অলরেডি এই বছর পেয়ে গেছেন, রিসিভড করে ফেলছেন, তার মানে ওইটা আপনার জন্য ক্যাশ ইনফ্লো হতো। সো অলওয়েজ রিমেম্বার দ্য থিং যে কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে, এবং এই প্রিন্সিপালটা এখানে দেখবেন লেখা আছে সুন্দর করে, যে কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে যদি আমার রিসিভেবল অর ইনভেন্টরি বাড়ে
তাহলে এটা আমাকে আলটিমেটলি মাইনাস করতে হবে। আর যদি কমে ইনভেন্টরি রিসিভেবল, তাহলে এটা আমাকে অ্যাড করতে হবে। বাট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ পেয়েবল, এটা একটু ভাইস ভার্সা চিন্তা করতে হবে। পেয়েবল ভাইস ভার্সা কেন চিন্তা করতে হবে? যদি পেয়েবল বাড়ে, মানে পেয়েবল বাড়া মানে কি, আপনার সাপ্লায়ার আপনার কাছে গতবার পাইতো হচ্ছে সে $30,000, এইবার পায় হচ্ছে $36,000। সো এটা হয়তো বা আপনার মনে হইতে পারে যে সাপ্লায়ারের জন্য সমস্যা এটা, বাট আপনার জন্য কিন্তু এটা ভালো। মানে আপনার জন্য ভালো ইন সেন্স হচ্ছে আপনি তাকে টাকাটা দিচ্ছেন না, ঘুরাচ্ছেন। সো দ্যাটস নট এ গুড থিং, বাট এটা ক্যাশের জন্য ভালো। মানে আপনি টাকাটা ইউজ করতে পারতেছেন অন্য কোথাও। সো অলওয়েজ এই জিনিসটা মাথায় রাখা যে আমার কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে যেটা হবে, কারেন্ট লায়াবিলিটির ক্ষেত্রে ঠিক তার উল্টাটা, ভাইস ভার্সা হবে, মানে জাস্ট রিভার্সটা হবে। সো যখন আমার ট্রেড পেয়েবল বাড়বে গত বছরের তুলনায়, দ্যাটস দ্য পজিটিভ ক্যাশ ফ্লো। কারণ আমার টাকাটা আউটফ্লো হয় নাই, আমি টাকাটা আমার কাছে রাখতে পারছি, আমি এটা অন্য কোথাও ইউজ করতে পারবো। সো দ্যাটস মাই একটা ইনডিরেক্ট ক্যাশ ইনফ্লো। আবার আমার যদি পেয়েবল কমে যাইতো, পেয়েবল কমে যাওয়া মানে কি, আমি আমার সাপ্লায়ারকে পে করে দিচ্ছি, মানে কি আমার থেকে ক্যাশটা চলে গেছে, ক্যাশ আউটফ্লো হয়ে গেছে। সো এইটা আপনাকে মাথায় রাখা যে আমার কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে যদি বাড়ে, তাহলে এটা আমার জন্য অ্যাকচুয়ালি ক্যাশ আউটফ্লো, আর যদি কমে তাহলে ক্যাশ ইনফ্লো। আর লাইবিলিটির ক্ষেত্রে মানে পেয়েবলের ক্ষেত্রে যদি আমার পেয়েবল বাড়ে তাহলে ক্যাশ ইনফ্লো, আর যদি এটা কমে তাহলে ক্যাশ আউটফ্লো। দ্যাটস সিম্পল টেকনিক টু আন্ডারস্ট্যান্ড cash inflow, cash outflow from the perspective of working capital movement. So working capital movement এর পর এরপরের যে পার্টটা, এরপরের পার্টের ক্ষেত্রে আপনাকে এই দুইটা জিনিস আপনারা আপাতত ইন্টারেস্ট পেইড অ্যান্ড ডিভিডেন্ড পেইড, এটা এখানে আসবে না, মানে এটা আমরা সরাসরি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে দেখবো, ওইটি আপনাদের জন্য বেটার। কেননা IS7 এর আপডেটেড একটা ভার্সন আসবে, মানে IS7 টাকেও আপডেট করার জন্য, IS1টাকে আপডেট করার জন্য IFRS 18, সেখানে অলরেডি এই দুইটা অ্যাক্টিভিটিস, ইন্টারেস্ট পেইড আর ডিভিডেন্ড পেইড, এটাকে আমার ফাইন্যান্সিং এই দেখাতে হবে। এটা অলরেডি পাস্ট, এটা অলরেডি প্র্যাকটিক্যালি ইউজ করা শুরু হবে 2027 থেকে। সো আপনারা ওইটা শেখাটাই বেটার। বাট স্টিল এক্সাম পার্সপেক্টিভে আপনারা চাইলে এটাকে অপারেটিং এর এখানেও মাইনাস করতে পারেন, এই ইন্টারেস্ট পেইড এবং ডিভিডেন্ড পেইড, অর ফাইন্যান্সিং থেকেও মাইনাস করতে পারেন। হোয়াট এভার দ্য পলিসি, হোয়াট এভার দ্য প্রিন্সিপাল, আপনি দুইটাই ফলো করতে পারবেন। বাট আই উড রিকমেন্ড, যেহেতু আপকামিং চেঞ্জেসটা আমার এটা রিকমেন্ড করে ফাইন্যান্সিং এই দেখানো, সো আপনারাও এটা ফাইন্যান্সিং এই দেখাবেন। ফাইন্যান্সিং এ দেখানোর ক্ষেত্রে আমাকে এখানে একটা সিম্পল টি অ্যাকাউন্টের প্রিন্সিপালটা মাথায় রাখতে হবে। সো এটা আমি একটু দেখাচ্ছি, বাট তার আগে আমরা যেটা আমাদের এখানে দেখাতে হবে, দ্যাটস ইনকাম ট্যাক্স পেইড, সেটা আমরা আগে এখান থেকে শেষ করে নেই। ইনকাম ট্যাক্স পেইড মানে হচ্ছে আমি আমার বিজনেসের যে ট্যাক্সটা পে করব এই বছর। প্লিজ রিমেম্বার, এখানে আমি কিন্তু এটা বলছি না যে ট্যাক্সটা আমি চার্জ করছি, মানে এটা না কিন্তু। যেমন আপনি খেয়াল করে দেখেন, আমার এই বছর ইনকাম ট্যাক্স এক্সপেন্স হিসেবে কত টাকা আমাকে এই বছর চার্জ করতে হবে, $6,000, যেটা আমার এক্সপেন্স হিসাবে আমার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে প্রফিট বিফোর ট্যাক্স থেকে আমি মাইনাস করেছি। বাট আমাকে এখন জানতে হবে যে কত টাকা আমি পেমেন্ট করব। সো এইটা জানার জন্য, মানে আমি কত টাকার ইনকাম ট্যাক্স পেমেন্ট করব আর পেমেন্ট করেছি এই বছর, সেটা জানার জন্য অলওয়েজ ইউ হ্যাভ টু ফলো ওপেনিং ব্যালেন্স অ্যান্ড ক্লোজিং ব্যালেন্সের যেই কনসেপ্টটা টি অ্যাকাউন্টের মাধ্যমে, সেটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। আমি জাস্ট এমনিতে এখানে একটু ডিসকাশনটা করছি, আমি তো একটা ম্যাথ আপনাদেরকে দেখাবোই, সো ওইটা নিয়ে আমরা হয়তো ডিসকাশনে যাব, জাস্ট এইখান থেকে বুঝার জন্য। খেয়াল করে দেখেন, এই যে ইনকাম ট্যাক্স, এটা আমার কারেন্ট লাইবিলিটির মধ্যে আছে। একটু জাস্ট দেখেন মুখে মুখে, গত বছর আমার, গত বছর লাইবিলিটি কত ডলার ছিল, মানে ইনকাম ট্যাক্সের লাইবিলিটি গত বছর কত ডলার ছিল লাস্ট ইয়ারে? এই যে এটা হচ্ছে লাস্ট ইয়ারের কলাম 2024, লাস্ট ইয়ারে ছিল $10,000, রাইট? জি স্যার। এই $10,000 সাথে আমার এই বছর আরো কত টাকা ট্যাক্স চার্জ হয়েছে? 6,000। 6,000। তাহলে টোটাল লাইবিলিটি, মানে টোটাল ট্যাক্স লাইবিলিটি কত টাকা থাকার কথা ছিল? টোটাল ট্যাক্স লাইবিলিটি কত টাকা থাকার কথা ছিল? 16,000।
বাট জাস্ট আমি মুখে মুখে আপনাকে বোঝানোর জন্য, বলার জন্য, এটা আপনারা নিজেরাও করতে পারবেন। বাট আপনি খেয়াল করে দেখেন তো আমার ট্যাক্স লাইবিলিটি কত টাকা আছে বছর শেষে, এই বছর শেষে। 6,000। হোয়াট ডাজ ইট মিনস, মানে এটার মানে কি? আমার যেখানে টোটাল ট্যাক্স লাইবিলিটি থাকার কথা ছিল $16,000, বাট আমার এই বছরের শেষে এসে দেখতেছি আমার ট্যাক্স লাইবিলিটি আছে 6,500। বাকি অ্যামাউন্টটা আমি কি করেছি? আমি বাকি 9,500 কি করেছি? পেমেন্ট করে দিয়েছি, ইজন্ট ইট? জি স্যার। Okay. So that's the simple principle or policy or technique how to calculate the payment of income tax. এটা একই রকম ভাবে আপনাকে এক্সামেও ক্যালকুলেট করতে হবে, সিম্পল। এটা আপনি চাইলে টি অ্যাকাউন্টের মাধ্যমেও করতে পারেন। টি অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে করতেন দেখেন, আপনি জাস্ট সিম্পলি মনে রাখেন এই জিনিসটা, যে এটা আপনি মুখে মুখেও কিন্তু করতে পারছেন, বাট এটা ওয়ার্কিংটা দেখানোটা ইম্পর্টেন্ট। আপনি ওয়ার্কিংটা দেখানোটা বেটার, দেখাইতে পারেন। আপনি যদি এটাকে টি অ্যাকাউন্টের মাধ্যমে করতেন, মানে জাস্ট টি অ্যাকাউন্টের যে প্রিন্সিপালটা, টি অ্যাকাউন্টের প্রিন্সিপালটা কিভাবে কাজ করে, যে আমরা একটা ওপেনিং ব্যালেন্স দেখাবো এন্ড একটা ক্লোজিং ব্যালেন্স দেখাবো। আমি জাস্ট এখানে একটু দেখাই ইনকাম ট্যাক্স পেইড। আমার ওকে, সো আমার এখানে যেহেতু কারেন্ট লাইবিলিটি, যেহেতু লাইবিলিটি, তাহলে ব্যালেন্স বিডি আমার ক্রেডিট দিকে বসবে। আমার ব্যালেন্স বিডি কত ডলার ছিল? $10,000, রাইট? অ্যান্ড আমরা জানি যে ব্যালেন্স বিডি যেদিকে বসে, ব্যালেন্স সিডি ঠিক তার অপোজিটে বসবে। সো এটা আমরা অপোজিট হিসেবে নিয়ে আসলাম ব্যালেন্স সিডিটা। অ্যান্ড ব্যালেন্স সিডি আমার কত টাকা এখানে দেখাচ্ছিল? 6,500। এখন এই ছিল আমার হচ্ছে ওপেনিং ব্যালেন্সের যে ব্যাপার এবং ক্লোজিং ব্যালেন্সের ব্যাপারটা, সেইটা। নাও আমরা এরপরের যে কম্পোনেন্টটা, সেটা হচ্ছে আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে আমার কত টাকা এই বছরে ইনকাম ট্যাক্স হিসেবে পেমেন্ট করার কথা ছিল, মানে চার্জ করার কথা ছিল, যেটা আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে দিছে। স্টেটমেন্ট অফ প্রফিট অর লসের যে অ্যামাউন্ট আছে 6,000, সেটা ডাবল এন্ট্রি কি হয়, মানে সেটা ডাবল এন্ট্রি কি হয়েছিল আপনি এটা একটু চিন্তা করেন। যে এই যে $6,000, এই $6,000টার ডাবল এন্ট্রি কি ছিল? ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট, ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট। সো যেহেতু আমরা ইনকাম ট্যাক্স পেয়েবল অ্যাকাউন্টে এখানে দেখাচ্ছি ইনকাম ট্যাক্স পেয়েবল অ্যাকাউন্ট, তাহলে যেহেতু এটা আমার ক্রেডিট হয়েছে, সো কারেন্ট ইয়ার ট্যাক্স, দ্যাটস এ 6,000। এখন আমরা যদি টোটালটা করি, it is 16,000, বাট হিয়ার ইট ইজ 6,500। আমার টি অ্যাকাউন্টের প্রিন্সিপালটা কি ছিল? টি অ্যাকাউন্টের মেন প্রিন্সিপালটা কি, যে আমার অবশ্যই আমার ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড। সো এটা যেহেতু আমার ডেবিট সাইড, এটা যেহেতু আমার ক্রেডিট সাইড, ডেবিট এবং ক্রেডিট কি হইতে হবে? সেম হইতে হবে। সমান। তাহলে আমি কত টাকা পেমেন্ট করেছি এই বছরে? সো ইনকাম ট্যাক্স পেইড, যে অ্যামাউন্টটা আমি পে করেছি, কত টাকা পে করেছি, যেটা এখানে আমি বসালে দ্যাটস কল উই কল ইট ব্যালেন্সিং ফিগার, রিমেইনিং ফিগার, সেটা আমার অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। দেখেন এটা অটোমেটিক্যালি সমান হয়েছে কিনা। So, আমার কি দরকার ছিল? আমার দরকার ছিল এই অ্যামাউন্টটা, খেয়াল করে দেখেন আমার দরকার ছিল কিন্তু এই যে আমার ইনকাম ট্যাক্স আমি কত টাকা এই বছরে পে করেছি, এইটা বের করার জন্য আমরা এই টি অ্যাকাউন্টের প্রিন্সিপালটাও ইউজ করতে পারতাম, ফলো করতে পারতাম। সো ইটস সিম্পল থিং। আপনি চাইলে এটা এইভাবেও দেখাতে পারেন, অর আপনি এটাকে এভাবে না করে, মানে আপনি এত কিছু এত কমপ্লিকেটেড না করে, যে আপনি এইভাবে দেখাতে পারেন যে ওপেনিং ব্যালেন্স কত ছিল। ওপেনিং ব্যালেন্স ছিল আমার 10,000, মানে সিম্পল জাস্ট দেন অ্যাড কারেন্ট ইয়ার ট্যাক্স, কত টাকা হওয়ার কথা ছিল? 6,000। এই দুইটা যোগ করলে
আমার ক্লোজিং ব্যালেন্স হওয়ার কথা ছিল হচ্ছে আমার ক্লোজিং ব্যালেন্স আছে হচ্ছে আমার কত 6,500, বাট ক্লোজিং ব্যালেন্স হওয়ার কথা কত ছিল এইটা প্লাস এইটা, তাহলে ক্লোজিং ব্যালেন্স থাকার কথা ছিল 16,000, বাট ক্লোজিং ব্যালেন্স আছে কত 6,500। তো এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হচ্ছে আমি পে করে দিয়েছি, তো এটাই হচ্ছে আমার ইনকাম ট্যাক্স পেইড। আপনি এভাবেও দেখাতে পারেন, হোয়াট এভার, মানে যে ফরম্যাটটা আপনার জন্য কনভিনিয়েন্ট হয়। এটা এমন না যে আপনাকে ওই টি অ্যাকাউন্টের মাধ্যমেই দেখাতে হবে, মানে আলটিমেটলি টি অ্যাকাউন্ট ইউজ করে দেখাতে হবে, বিকজ টি অ্যাকাউন্টটা ইউজ করাটা হচ্ছে আপনার ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য খুব ইজি। বাট এটাই যদি আপনি প্লাস মাইনাস দিয়ে বুঝতে চান, একই জিনিস, একই কনসেপ্ট, একই প্রিন্সিপাল, জাস্ট হোয়াট এভার আপনি যে ওয়েতে করেন, এখানে কোনো প্রবলেম নাই। ওকে, একই রকম ভাবে আমি যদি পরের পয়েন্টটা দেখাই, যে আমার সে এটা গেল হচ্ছে আমার ইনকাম ট্যাক্স পেয়েবল অ্যাকাউন্ট। একই রকম যদি আমি এখানে ডিভিডেন্ড পেয়েবলটা দেখাই, মানে ডিভিডেন্ডটা কিভাবে কাজ করবে এটা দেখেন। ডিভিডেন্ড, এখানে একটা ছোট জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে ডিভিডেন্টের অ্যামাউন্টটা আমি পে করি কোত্থেকে, মানে ডিভিডেন্ডটা পেমেন্ট হয় কোন ব্যালেন্স থেকে। সো এই জিনিসটা একটু মনে রাখাটা আপনাদের জন্য জরুরি, যে ডিভিডেন্ড যেহেতু শেয়ার হোল্ডারের এগেনস্টে আমরা পেমেন্ট করি, মানে শেয়ার হোল্ডারদেরকে আমরা পেমেন্ট করি, সো ডিভিডেন্ডের পেমেন্টটা হয় হচ্ছে রিটেন আর্নিংস থেকে। ডিভিডেন্ডের পেমেন্টটা হয় আমার রিটেন আর্নিংস থেকে। সো রিটেন আর্নিংস এর আমার ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্স, সেটা আমরা এখানে জাস্ট আমাদের কোয়েশ্চেনে যেভাবে আছে সেভাবেই নিয়ে আসবো, তারপরে আমরা অ্যাডজাস্টমেন্টটা দেখাবো। সো এইটা মনে রাখা যে ডিভিডেন্ড পেমেন্টের জন্য, মানে ডিভিডেন্ড পেমেন্টটা ক্যালকুলেট করার জন্য উই হ্যাভ টু ইউজ দ্য রিটেন আর্নিংস অ্যাকাউন্ট। কেননা ডিভিডেন্ডটা পেমেন্ট করা হয় হচ্ছে আমার রিটেন আর্নিংস থেকে, রিটেন আর্নিংস এর ব্যালেন্স থেকে আমরা ডিভিডেন্ডটা পে করি। সো রিটেন আর্নিংস এর ওপেনিং ব্যালেন্স আছে হচ্ছে 85,000। সো আমরা একটু জাস্ট আপনাদের সাথে এখানে দেখি, 85,000। ক্লোজিং ব্যালেন্স হচ্ছে আমার 96,000। ক্লোজিং ব্যালেন্স হচ্ছে আমার 96,000। ওকে, এরপর আমরা দেখব যে এই বছরে আমার এই বিজনেস থেকে কোম্পানি এই বছরে টোটাল প্রফিট কত করছে, প্রফিট আফটার ট্যাক্স কত, মানে প্রফিট ফর দ্য ইয়ার কত, 25,000, যেটা আমার রিটার্ন আর্নিংস এর সাথে অ্যাড হবে। সো কারেন্ট ইয়ার প্রফিট হচ্ছে 25,000। ওকে, এখন এখানে খেয়াল করেন যে আমার আলটিমেটলি সিনারিওটা কি হচ্ছে, ডিভিডেন্ড পেড, এই অ্যামাউন্ট তো আর এখানে এভাবে আসবে না। সিনারিওটা কিভাবে ছিল একটু ভালো করে দেখেন। আমার টোটাল কত টাকা রিটেন আর্নিংস ব্যালেন্সে থাকার কথা ছিল, টোটাল কত টাকা আমার রিটেন আর্নিংস এ থাকার কথা ছিল বছর শেষে, 1,10,000। বাট আছে কত? 96। তাহলে আমি এই যে বাকি টাকাটা যে নাই, এই টাকাটা কি হয়েছে, আমি কি করছি এই টাকাটা? পরিশোধ করে দিস। এই 14,000 আমি শেয়ার হোল্ডারকে পেমেন্ট করে দিছি, দ্যাট ইজ মাই ডিভিডেন্ড পে। এই যে 14,000 আমি পে করে দিছি, এইটি আমরা বের করলাম টি অ্যাকাউন্টের কনসেপ্ট দিয়ে। এই একই জিনিস আমি টি অ্যাকাউন্ট দিয়ে না বের করে আমার ওই রিটেন আর্নিংস এর ওপেনিং ব্যালেন্স, দেন এই বছরের প্রফিট যোগ করতাম, তারপর আমার যত টাকা ক্লোজিং ব্যালেন্স দেখাচ্ছে সেটা যদি আমি জাস্ট বাদ দিয়ে দিতাম, তাহলে আমার ডিভিডেন্ড কত টাকা পেমেন্ট করছি সেই অ্যামাউন্টটা আমার এখানে চলে আসতো, সেই অ্যামাউন্ট আমরা হয়তো বা এখান থেকে দেখতে পারতাম। সো এটা দেখানোর, মানে জাস্ট ওয়ার্কিং গুলো দেখানোর একটাই কারণ, যে আপনি আপনার যেই, মানে অ্যাকাউন্টিং এর যে বেসিক প্রিন্সিপাল গুলো আপনি ইউজ করছেন, সেখান থেকে জাস্ট আপনি এখন বাকি সব ইনফরমেশন গুলো জানেন, শুধু এইটা জানেন না যে কত টাকা আপনি ডিভিডেন্ড হিসেবে পে করছেন, কত টাকা আপনি ইনকাম ট্যাক্স হিসেবে পে করছেন, বাট এছাড়া বাকি সব ইনফরমেশন আপনি জানেন। জাস্ট ইউ নিড টু ফাইন্ড আউট দ্য ব্যালেন্সিং ফিগার, ওই পার্টিকুলার পার্টটা আপনাকে বের করতে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো এইটা আপনাকে জাস্ট ক্যালকুলেশনটা করা, এখানে কমপ্লিকেটেড কোনো পার্ট নাই, নাথিং সিরিয়াস কোনো জিনিস। জাস্ট আপনাকে একটু মাথায় রাখতে হবে যে আমি আমার যেই বেসিক যেই
কমন সেন্সটা আছে, যেমন এটাও যদি আপনি এভাবে বের করতেন কি হইতো, যেমন ওপেনিং রিটেন আর্নিংস, এখানে মনে হয় অলরেডি আছে এটা করা, এই যে হ্যাঁ, এই যে ওপেনিং ব্যালেন্স রিটেন আর্নিংস 85,000, কারেন্ট ইয়ার প্রফিট আফটার ট্যাক্স 25,000, তাহলে টোটাল থাকার কথা ছিল 110,000, বাট আছে হচ্ছে আমার 96,000। সো এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাই হচ্ছে আমার ডিভিডেন্ড পেইড, দ্যাটস ইট। এন্ড এই অ্যামাউন্টে আমার জন্য ক্যাশ আউটফ্লো, যেটা আমার এই ক্যাশ আউটফ্লোটা আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আকারে চলে আসবে। সো এটা সবসময় মাথায় রাখা যে আমাকে কোন অ্যাক্টিভিটিস এর আন্ডারে এটা নিয়ে আসতে হবে, এবং এটা ক্যাশ ইনফ্লো হবে না ক্যাশ আউটফ্লো হবে, যেহেতু পেমেন্ট করছি সো দ্যাটস ক্যাশ আউটফ্লো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সো দ্যাটস দ্য পার্ট অফ আওয়ার অপারেটিং অ্যাক্টিভিটিস। তো অপারেটিং অ্যাক্টিভিটিস এর কোশ্চেনটার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলাই মাথায় রাখবো। অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে আমাকে এই জিনিসগুলাই কনসিডার করতে হবে যে আসলে এটা কিভাবে আমরা, খুবই প্রবলেমেটিক একটা, কেমনটা লাগে না, সরি গাইস। ওকে, নেক্সট পার্ট যেটা ছিল সেটা হচ্ছে আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এই যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এটার মোটামুটি আমরা ওভারঅল একটা আইডিয়া কিন্তু আপনাদেরকে দিয়েছি, মানে ওভারঅল আইডিয়া বলতে আমরা কি কি আইটেম এখানে আসবে সেটা আমরা হয়তো বা আপনাদের সাথে ডিসকাশন করেছি। বাট হোয়াট ইউ নিড টু ডু, এখানে আপনাকে একই রকম ভাবে হয়তোবা এই অ্যামাউন্ট গুলো দেওয়া থাকবে না, যেমন আমি যে আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, আমি যে ফিক্সড অ্যাসেট পারচেস করেছি, এই যে কত টাকা দিয়ে আমি পারচেস করেছি সেটা হয়তোবা দেওয়া থাকবে না, বাট এইটা আপনাকে হয়তোবা ঠিক একই রকম ভাবে যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ওপেনিং ব্যালেন্স কত ছিল, আমার এই বছরে কোনো রিভ্যালুয়েশন হয়েছে কিনা, যদি হয়ে থাকে সেটা প্লাস করব, এন্ড আমি যদি কোনো অ্যাসেট ডিসপোজ করে দিই মানে সেল করে দিই সেটা মাইনাস করব, এন্ড দেন ক্লোজিং ব্যালেন্সটাও কোশ্চেনে দেওয়া থাকবে। ইউ জাস্ট নিড টু ফাইন্ড আউট যে কত টাকা আমি এই বছরে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে পারচেস করছি, যেটা আমি পারচেস করেছি সেটা আমার জন্য ক্যাশ আউটফ্লো হিসাবে আমরা নেগেটিভ, দ্যাট মিনস মাইনাস করে এখানে আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হিসেবে দেখাবো। একইভাবে যদি আমি কোনো আমার অ্যাসেটকে সেল করে দিই, মানে আমি যদি কোনো একটা অ্যাসেট সেল করি, সেটা আমার জন্য আবার ক্যাশ ইনফ্লো হবে, সো সেটা আমরা আবার ডিসপোজাল প্রসিড যেটা থাকবে সেটা আমি এখানে আমাদের ক্যাশ ইনফ্লো হিসেবে দেখাবো। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি কোনো শেয়ারে ইনভেস্ট করি, যেটা আমরা বলছিলাম যে আমি যদি কোনো শেয়ার পারচেস করি, আমি যদি কোনো ডিভেঞ্চার পারচেস করি, সেটা আমার যদি কোয়েশ্চেনে থাকে সেটা আমার জন্য ক্যাশ আউটফ্লো। আমি যদি কাউকে অ্যাডভান্স দিই, আমি যদি কাউকে লোন দেই, এটা আমার জন্য ক্যাশ আউটফ্লো। বাট আমি যদি সেখান থেকে আবার ইন্টারেস্ট পাই, আমি ডিভিডেন্ড পাই, সেটা আমার জন্য ক্যাশ ইনফ্লো। সো অলওয়েজ রিমেম্বার, আপনাদের এখানে দুইটা জিনিস সবসময় কমন আপনারা পাবেন, একটা হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট পারচেজ অর প্রকিউরমেন্ট বাবদ কত টাকা ক্যাশ আউটফ্লো আপনাকে দেখানো লাগবে, এটা। আরেকটা হচ্ছে আমার এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট মানে আমার এই ফিক্সড অ্যাসেট সেল করে কত টাকা পেয়েছেন। বাকিগুলো যে স্ট্যান্ডার্ড ফরম্যাট অনুযায়ী আছে, আপনাদের হয়তো এক্সামে এটা ওইভাবে আসবে না। আপনারা জাস্ট এই দুইটা জিনিস মাথায় রাখা যে আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, যে আমি যদি কোশ্চেন একটু ব্যাক করি আমাদের যে কোশ্চেনটা থেকে আমরা দেখছিলাম, সো আপনি যদি দেখেন যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট গত বছর ছিল 93,000, এখানে দেখাই যাচ্ছে যে 1,10,000 যেহেতু হয়েছে, যদিও এখানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, এই যে এই অ্যাডজাস্টমেন্ট আমাকে একটু মাথায় রাখতে হবে, বাট স্টিল আমার অ্যাপারেন্টলি বুঝাই যাচ্ছে যে এই বছরে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট নতুন করে পারচেস করা হয়েছে, ডিসপোজালটাও আছে, সো সেটাও আমাকে ক্যাশ ইনফ্লো হিসাবে কনসিডার করতে হবে। এরপরে আমার যেটা ছিল, আমার ওই শেয়ার অর ডিভেঞ্চার এই রিলেটেড কোনো কিছু ইনফরমেশন এখানে ছিল না। এবং মজার ব্যাপার হচ্ছে আমার এই যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমি কত টাকা দিয়ে পারচেস করছি সেটা হয়তো বা সরাসরি এখানে দেওয়া নাই, সেটা আমাকে একটু এই ঠিক একই প্রসেসের মাধ্যমে বের করে নিতে হবে। সো ইনভেস্টিং এর মধ্যে আমার এই দুই তিনটা জিনিসই কমন থাকবে, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট প্রকিউরমেন্ট মানে পারচেস, অর প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট সেল, দ্যাটস ওয়ান। অ্যান্ড এর বাইরে যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে আমার ওই শেয়ারে যদি আমি কোনো পারচেস করি, আমি যদি কাউকে লোন দেই, আর সেটার এগেনস্টে যদি আমি কোনো ইন্টারেস্ট অথবা ডিভিডেন্ড পাই, দ্যাটস ইট। নাম্বার 3, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, যেটা আমরা এখান থেকে একটা
পয়েন্ট একটা কোয়েশ্চেন থাকবেই, সেটা হচ্ছে আমার শেয়ার ইস্যু করে কত টাকা আমি ফাইন্যান্স রেজ করেছি, আর কত টাকার আমি লোনটা রিপে করেছি, যদি আমার লোন থাকতো সেটা যদি রিপেমেন্ট হইতো। এই দুটা জিনিস আমাদের এখানে খুব কমন হিসেবে থাকবে। পাশাপাশি আমরা একটু আগে যে দুইটা জিনিস দেখে আসলাম, একটা হচ্ছে ডিভিডেন্ড পে আর একটা হচ্ছে ইন্টারেস্ট পে, সেটা আমাকে এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে নিয়ে আসতে হবে। তো আমরা ফার্স্টে আসি, ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল। যদি আমি আমার কোম্পানির শেয়ার ক্যাপিটাল অর ডিভেঞ্চার অর লোন নোট ইস্যু করি, সেই ক্ষেত্রে এটার ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটা হয়তো বা কোয়েশনে দেওয়া থাকবে না। সেটাও আমাকে সিম্পল ভাবে শেয়ার ক্যাপিটাল এবং শেয়ার প্রিমিয়াম, এখানে আমার কোয়েশ্চেন ইনফরমেশন দেওয়া থাকবে। এই যে ইকুইটির এখানে আমরা যদি চাই ইকুইটি, খেয়াল করে দেখেন গত বছর শেয়ার ক্যাপিটাল ছিল 15,000 অ্যান্ড এই বছরে শেয়ার ক্যাপিটাল বেড়ে গেছে। গত বছর শেয়ার প্রিমিয়াম ছিল 3,000, এই বছরে সেটা হয়ে গেছে 8,000। সো আমরা জানি যে একটা কোম্পানি যখন শেয়ার ইস্যু করে তখন তার শেয়ার ক্যাপিটাল এবং শেয়ার প্রিমিয়াম দুইটার রিজার্ভই যদি বাড়ে, তার মানে এই বছর নতুন করে শেয়ার ইস্যু করা হয়েছে। সো আপনি যদি এটার ক্যালকুলেশনটা একটু দেখতে চান, আমি যদি এখান থেকে একটু দেখাই যে কিভাবে ক্যালকুলেশনটা হয়েছে শেয়ার ইস্যুর ক্ষেত্রে। হুম, এইখানে মনে হয় এটা নাই, আমি একটু পরের ইয়েতে যাই জাস্ট এই কোয়েশ্চেনটাই দেখানোর জন্য। এই যে প্রসিড ফ্রম শেয়ার ইস্যুরেন্স, আমার শেয়ার ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্স ছিল 15,000, শেয়ার প্রিমিয়ামের ওপেনিং ব্যালেন্স ছিল 3,000, টোটাল ওপেনিং ব্যালেন্স হচ্ছে 18,000। অ্যান্ড আমরা যদি ক্লোজিং ব্যালেন্স দেখি, শেয়ার ক্যাপিটাল হচ্ছে 20,000, শেয়ার প্রিমিয়াম হচ্ছে 8,000। তাহলে আমার যেখানে বছর শেষে ব্যালেন্স থাকার কথা ছিল 18,000, বাট আমি বছর শেষে ব্যালেন্স দেখলাম 28,000। হোয়াট ইট মিনস? ইট মিনস আমার এই বছরে আরো $10,000 নতুন করে শেয়ার ইস্যু করা হয়েছে। তো যেহেতু $10,000 নতুন করে শেয়ার ইস্যু করা হয়েছে, তার মানে এটা আমার জন্য আলটিমেটলি ক্যাশ ইনফ্লো। আমি আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে খেয়াল করে দেখেন, এই যে এখানে আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে প্রসিড ফ্রম শেয়ার ইস্যুয়েন্স $10,000 ক্যাশ ইনফ্লো হিসেবে দেখাইছি। দ্যাটস ইট। সেকেন্ড পার্ট ছিল যদি আমি কোনো লোন রিপে করতাম, মানে আমি যদি কোনো লোন নোট রিপে করতাম, সেটা আমি আমার কোশ্চেন থেকেই বুঝতে পারতাম যে আমার কোনো লোন রিপে করা হয়েছে কিনা। এই যে আপনি নন কারেন্ট লাইবিলিটিতে দেখেন, আমার গত বছর লোন নেওয়া ছিল $17,000, মানে আমার গত বছরের ব্যাংক লোন এটার ব্যালেন্স ছিল $17,000, যেটা কমে গিয়ে এই বছরে হয়েছে $7,000। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস আমি আমার $10,000 লোন রিপে করে দিয়েছি। এন্ড এই অ্যামাউন্টটা যেহেতু রিপে হয়েছে, রিপেমেন্ট অফ ব্যাংক লোন, রিপেমেন্ট অফ লোন, দ্যাটস মাই ক্যাশ আউটফ্লো, মানে আমার ক্যাশ লোনটা রিপেমেন্ট হয়েছে, আমি লোন নোটটা রিপেমেন্ট করেছি। সো এটা আমার ক্যাশ আউটফ্লো হিসেবে খেয়াল করে দেখেন, এই যে লোন রিপেমেন্ট অফ ব্যাংক লোন 10,000 আমি ক্যাশ আউটফ্লো হিসেবে এখানে নিয়ে আসছি। অ্যান্ড দেন ডিভিডেন্ড পেইড, যেটা আমরা একটু আগেই ক্যালকুলেশন আপনাদের দেখাচ্ছিলাম, 14,000। সো এই কোয়েশ্চেনটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সলভ করবো আপনাদেরকে নিয়ে, ট্রাই করবো দুইটা কোয়েশ্চেন একটু কুইকলি সলভ করে দিতে। আপনাদের সাথে অলরেডি এটা শেয়ার করা আছে। সো হোয়াট আই উড রিকোয়েস্ট, এখানে আমাদের হয়তো বা আজকে আমরা সেশনটা শেষ করতে যাচ্ছি। আমরা ঠিক যে কথাটা বলছিলাম যে আমাদের এই তিনটা টোটাল অ্যাক্টিভিটিস থেকে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এই সবগুলো অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ফ্লো বের করার পর দেন আমার পরবর্তী দুইটা কাজ বাকি আছে। মানে পরবর্তী দুইটা কাজের মধ্যে জাস্ট একটা কাজ হচ্ছে আমাকে এখানে জাস্ট ক্যালকুলেশনটা করে দেখতে হবে যে আমার বছরের শুরুতে যে টাকাটা ক্যাশ ছিল, মানে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ছিল, যেটা আমরা ব্যালেন্স শিটের গত বছরের ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এই ব্যালেন্সটা থেকে পাবো, সেটা যোগ করার পর ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ব্যালেন্সটা কত দেখায়। এটা কি আমার ক্যাশ এট হ্যান্ড দেখায় না ব্যাংক ওভারড্রাফট দেখায়, মানে আমার যতটুকু ক্যাশ ব্যাংকে ছিল মানে ইনফ্লো হয়েছে তার থেকে আমার ক্যাশ আউটফ্লো বেশি হয়েছে। সো জাস্ট এই প্রিন্সিপালটা আমরা কিভাবে অ্যাপ্লাই করি সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখবো। বাট ওভারঅল আজকে আপনাদের অ্যাকচুয়ালি যেটা মানে আমার প্ল্যান ছিল যে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করার যে বেসিক টিপস টেকনিক গুলো কিভাবে আমরা অ্যাকচুয়ালি আমাদের ক্যালকুলেশন গুলো করতে পারি, ফরম্যাটটা কি হয়, এন্ড এইটার অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে করব, এটা হোপফুলি নেক্সট আমরা এই উইকে একটা আপনাকে অনলাইন ক্লাসের জন্য আমি আপনাকে হয়তো বা বলবো। সো ইট হোপফুলি ইট উইল বি অন মানডে ইনশাল্লাহ। সো মানডেতে আমরা যেটা করব ঠিক সেম টাইম আমরা জাস্ট এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্র্যাকটিসটা আমরা করবো। আজকে তো আমরা নলেজ পার্টটা দেখলাম, প্র্যাকটিসটা আমরা করব রাতে ইনশাল্লাহ।
যদি আমরা দুইটা কোশ্চেন একটু আপনাদের নিয়ে সলভ করতে পারি, যেটা অলরেডি আপনাদের কোশ্চেনটা গ্রুপে দেওয়া আছে, ওইটার সলিউশনটাও গ্রুপে দেওয়া আছে, এক্সেলটাও দেওয়া আছে। সো আই উড রিকোয়েস্ট আপনারা একটু বাসায় গো থ্রু করলেন, সো দ্যাট আমরা একটু কুইকলি কোশ্চেনটার আনসার মুভ করতে পারবো। এন্ড হোপফুলি আমরা ঠিক প্র্যাকটিক্যালি যখন এই কোশ্চেন গুলো সলভ করতে যাব, তখন আপনারা আপনাদের অনেক কোয়েরি কোশ্চেন গুলো পেয়ে যাবেন, অথবা কোয়েরি গুলো আপনি তখন যদি করেন আরো বেটার ওয়েতে আপনি হয়তো বা রিলেট করতে পারবেন। সো আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, এন্ড হোপফুলি আমাদের অ্যাটেন্ডেন্সের পর আর কিছু থাকার কথা না, যে জন্য আপনারা ওয়েট করতেছেন এতক্ষণ। স্যার ক্লাসটা তো রেকর্ডেড থাকবে তাই না? জি, আমি দিয়ে দিব। স্যার মানে আমাদের এবার ফাইনালে কয়টা চ্যাপ্টার আছে একটু? এটা আমি বলে দিব, বাট তারপর আমি যদি একটু ওভারঅল বলি, আপনাদের ফাইনালের চ্যাপ্টার গুলা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এইটা আপনাদের ফাইনালের চ্যাপ্টার হচ্ছে আপনার রিসিভেবল, আপনাদের ফাইনাল চ্যাপ্টার হচ্ছে কারেন্ট লায়াবিলিটি, তারপর হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এন্ড ফাইনালি যে এটা যেটা আমরা দেখলাম ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমি স্যার সবগুলোর পিডিএফ কি আরেকবার প্রোভাইড করা যাবে? গ্রুপে আছে, আপনি একটু কষ্ট করে ফাইল সেকশনে গেলেই পাবেন সবগুলো পিডিএফ। ঠিক আছে। মানে ফাইলে গেলে আপনি অটোমেটিক্যালি পাবেন, বাট স্টিল হোয়াট আই উড ট্রাই, আমি হয়তো বা সবগুলো করে একটা জিপ করে আমি দিয়ে দিতে পারি, আমার ড্রাইভে এগুলো আছে। ঠিক আছে স্যার। ওকে, আজকে হচ্ছে 18, আমরা স্প্রিং 26 2A ক্লাস স্কেডিউল ক্লাস স্লট। ওকে, সো আমাকে একটু হেল্প করবেন অ্যাটেন্ডেন্সটা শেষ করতে। অ্যান্ড আমার যে রিকোয়েস্ট সেটা ছিল যে আপনারা অবশ্যই বাসায় এই ফরম্যাট গুলো একটু দেখবেন, এক্সেলটা একটু দেখবেন, অ্যান্ড কোয়েশ্চেন গুলো একটু গো থ্রু করলেন, সো দ্যাট আমরা নেক্সট ক্লাসে দুইটা ম্যাথই তাড়াতাড়ি সলভ করে ফেলতে পারি। ফাহাদ আছেন আপনি? নাই। নাম্বার 1, Present, sir. 2, Present, sir. 3, Present, sir. 4, Present, sir. 5, 5, 6, Present, 6, sir. 7, 7, 7, 9, 8, 9, প্রেজেন্ট স্যার। 11, Yes, sir. 13, 9 আছি স্যার। 13, হ্যাঁ 9 দিছি, Present, sir. 14, 14 অথই, স্যার ও ও ছিল, ওর হলো গিয়ে কারেন্ট চলে গেছে, 15, ক্লাসে ছিল। good attendance, 15, Present, sir. 16, 17, আকরাম তো ছিলেন, এরপর 20, ইশতিয়াক আপনি? ইশতিয়াক, ইয়েস স্যার, প্রেজেন্ট। ইশতিয়াক কি আপনি? ও অবশ্যই আচ্ছা।